স্যার, তো অনেকগুলো পার্ট হয় আসলে, অনেক ভাবে তৈরি করা যায়। আপনি অনেকভাবেই তৈরি করতে পারবেন, কিন্তু এভিডেন্সের মূল বিষয়গুলো তো সেমই থাকবে, তাই না? জি। মূল বিষয়গুলো তো চেঞ্জ হচ্ছে না। আপনি এভিডেন্সের মধ্যে যদি ট্রেনিং এর এভিডেন্স থাকে, আপনি কি সিএস, ইউনিট ডেলিভারি প্ল্যান, তারপরে কি টাস্ক অ্যানালাইসিস, এরপরে আপনি কি বলে সেশন প্ল্যান, এগুলো না দিয়ে কি তৈরি করতে পারবেন? ফরম্যাটের মধ্যে আপনি ছোটখাটো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ফরম্যাটের ভিতরে আপনি চেঞ্জ করতে পারেন কিছু জিনিস, কিন্তু মূল ফরম্যাটের নাম তো এই টাইপেরই হবে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন আছে অ্যাবাউট এভিডেন্স নিয়ে? স্যার, টিচারদের জন্য কিভাবে এভিডেন্স তৈরি করবেন স্যার? করব আচ্ছা, টিচার। টিচারদের জন্য কেন এভিডেন্স তৈরি করবেন? টিচারদের জন্য ট্রেনিং এর ডেমো তৈরি করবেন আপনি। টিচারদের জন্য তৈরি করবেন ট্রেনিং এর প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন, হ্যাঁ? ওটা তো এভিডেন্স তৈরি করতে হবে না। টিচারের জন্য তৈরি করতে হবে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডেমো। আজকে যেটা আমরা পড়াবো এটা। ও, গত দিনে যেটা ছিল সেটা তাহলে কি তো ওটা কিসের উপরে স্যার? সেটা হচ্ছে আপনার, গত ক্লাসে? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সিবিটি এর জন্য প্রত্যেক জায়গায় দেখবেন যারা আপনি অনার্স মাস্টার্স যখন করছেন তখন কি প্রত্যেকটা জায়গায় একটা কি ছিল, মানে অনেকের কি ছিল, এটাকে কি বলে, থিসিস, হ্যাঁ, ইন্টার্নি ছিল, থিসিস ছিল, তাই না? ওইখানে কি কি জিনিস রিলেটেড বিষয়গুলো জানা লাগে, হ্যাঁ, ওই জিনিসের একটা হার্ড কপি ছিল, হ্যাঁ। এখানে এই জিনিসগুলো কি আপনি যদি সিবিটিএ পাস করতে চান তাহলে এই হার্ড কপি বা এই জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে প্র্যাকটিক্যাল কাজের মধ্যে, হ্যাঁ। যে আপনার ট্রেনার হওয়ার জন্য আপনার, স্যার ওখানে, জি বলেন। ওখানে দেখলাম স্যার যে ফ্রিল্যান্সার করছে, যে মানে অ্যাজ প্রফেশনাল, ডিফারেন্ট প্রফেশনের ডিফারেন্ট ওই ইয়েগুলো দেখলাম স্যার, দেখেন, আপনি পাঠিয়েছেন। আমি তো বললাম যে ডিফারেন্ট প্রফেশনের শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে তো সিএস, তাই না? যে আপনি যদি বিভিন্ন প্রফেশনে থাকেন আপনার সিএস গুলো আলাদা হবে না? এখন সিএস যদি আলাদা হয়, ওই সিএস থেকে তো আপনার টাস্ক বের করতে হবে, তাহলে আলাদা সিএস থেকে টাস্ক বের করতে হলে টাস্ক আলাদা হবে না? ইউনিট ডেলিভারি প্ল্যান আলাদা হবে না? তার মানে আপনারা যার যার সিএস থেকে এটা বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। তার মানে কি সিএস আসলে একেকজনের একেকটা স্যার, এটা ডিফারেন্ট না? হ্যাঁ, সিএস তো আলাদাই হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ের কারিকুলাম, সিএস মানে তো কারিকুলাম, ওইখানে আপনার প্রত্যেকটা, ধরেন আপনি কেয়ার গিভিং করছেন, আপনি ইংলিশ ফর ওয়ার্ক করছেন, দুইটার কি সিএস একই হবে? দুইটার পড়াশোনা কি একই? ওকে, ইয়েস, এবার বুঝতে পেরেছি। তার মানে আমরা যারা টিচার তারা ইংলিশ ফর ওয়ার্ক এটার উপরে করব, তাই না স্যার? কেন, আমিও তো টিচার, আমি কি ইংলিশ ফর ওয়ার্কে করব? আমার কথা আপনি বুঝেন নাই? আমি তো টিচার, আমি কি ইংলিশ ফর ওয়ার্কে করব? আমি যে অকুপেশনে লেভেল দিয়েছি, বিভিন্ন লেভেলগুলো দিয়েছি, আমি যে অকুপেশনের অ্যাসেসর হতে চাচ্ছি, ঠিক আছে, ওই অকুপেশনের দিতে হবে আমার। যেমন আপনি ইংলিশ ফর ওয়ার্ক থেকে করছেন না, আপনি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 করছেন না, তাহলে আপনি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 দিবেন। আপনি যদি ইংলিশ ফর ওয়ার্ক না করে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতেন, গ্রাফিক্স ডিজাইন ফর কি, ফ্রিল্যান্সিং ফর গ্রাফিক্স ডিজাইন, এটা যদি করতেন তাহলে এটার সিএস আপনি ইউজ করতেন। আপনি যদি কেয়ার গিভিং করতেন, কেয়ার গিভিং এর সিএস ইউজ করতেন। যে কোনো একটা ইউনিটের সিএস ইউজ করতে হবে। স্যার এখন স্যার, জি স্যার আমি তো স্যার ওই ফার্নিচার রিলেটেড লেভেল 2 করা, ফার্নিচার ইন্ডাস্ট্রিতে আছে, তাহলে সিএস টা স্যার কি এটা আলাদাভাবে ডাউনলোড দিয়ে নেব নাকি স্যার আপনার কাছে আছে? সিএস আপনাকে এনএসডির ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। স্যার ওয়েবসাইটের ঠিকানাটা একটু কি একসময় লিখে দিয়েন স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে, এনএসডি লিখে আপনি সার্চ দেন গুগলে, এনএসডি লিখলে এনএসডির ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। ঠিক আছে স্যার, একটু ওই ঠিকানাটা একটু ভাগে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। আর কারো কোনো কিছু?
ওকে ফাইন, তাহলে আমরা আজকের ইয়েতে যাই। আচ্ছা আচ্ছা, গতদিন যে আমরা পড়লাম ওইখানে আমাদের কিছু বেসিক কোশ্চেন এই টাইপের জিনিসগুলো আপনার একটু জানা থাকা লাগবে। আপনি যখন আপনার এটা জমা দিবেন, আপনি তো যে এটা জমা দিতে হবে তখন আপনি আপনার পরিচয়টা দিবেন যে আসসালামু আলাইকুম, আপনার নাম এইটা, আপনি এখানে সিবিটি এর লেভেল 4 এর অ্যাসেসমেন্ট দিতে আসছেন, এটা হচ্ছে আপনার এভিডেন্স। হ্যাঁ, এভিডেন্সটা আপনাকে এই বলে জমা দিতে হবে। এখন এভিডেন্স যখন জমা দিবেন তখন এভিডেন্স রিলেটেড বিভিন্ন রকম প্রশ্নগুলো আসতে পারে, যেমন হ্যাজার্ড ইন্সপেকশনটা কি, আসলে এটা কেন করতে হয়, তারপর মেনটেন্যান্স অ্যাজ হাউসকিপিং 2 নাম্বারটা, এটা আসলে কি, এটা কেন করতে হয়, টাস্ক অ্যানালাইসিস কি, এটা কেন করতে হয়। আচ্ছা, এখানে মনে হয় ফরম্যাটে একটু সমস্যা আছে, সমস্যা না, আমি আপনাদেরকে ছবি তুলে যেখান থেকে ভালোটা আছে ওইটা দিয়ে দিব নি, ঠিক আছে। ইউনিট ডেলিভারি প্ল্যানটা, সেশন প্ল্যানটা, তারপরে যে এখানে সেশন আউটকামের কম্পোনেন্ট কয়টা, সেশন আউটকামের ক্রাইটেরিয়া কয়টা, ঠিক আছে, সিবিএলএম কি, সিবিএলএম এর পার্ট। স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। ঠিক আছে, এটা মানে আপনার জাস্ট এভিডেন্স রিলেটেড যে টপিকসগুলো আছে ওই টপিকসগুলো রিলেটেড কিছু বেসিক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো অনেক সময় করতে পারে, ঠিক আছে। এই জাস্ট এটা আপনার জেনে রাখার জন্য, নিড টু নো। হ্যাঁ, জাস্ট ওইখানে আমরা যে এভিডেন্সগুলো করছি সেই এভিডেন্সের উপর বেস করে আমাদের এখানে বেসিক কিছু কোশ্চেন এই ফর্মেটটা তৈরি করে, এই ফর্মেট অনুযায়ী যে আপনাকে হুবহু ধরবে বিষয়টা তা না, তার মতো করে ধরবে, কিন্তু আপনি যদি নিজে তৈরি করেন তাহলে এটার অ্যান্সার দিতে কোনো সমস্যা হবে না, আর যদি আপনি অ্যান্সার নিজে তৈরি না করেন আরেকজনদের দিয়ে তৈরি করান তাহলে এটা আপনি কিছুই পারবেন না, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাজার্ড ইন্সপেকশন আমাদের প্রথম ইয়াটা ছিল। তারপর মেনটেন্যান্সেস হাউসকিপিংটা কি, আসলে মেনটেন্যান্সেস হাউসকিপিংটা কেন করতে হয়। মেনটেন্যান্সেস হাউসকিপিং কি, এখানে আমার কাছে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাতে আমার মনে হচ্ছে যেটা ভেঙে গেছে। হ্যাঁ, আমি ভালো ফরম্যাটটা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব নি। মেনটেন্যান্সেস হাউসকিপিং বলতে কর্মস্থলে পরিষ্কার, শৃঙ্খলা এবং ভালো অবস্থাটাকে বোঝায়, একটি দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপত্তা বজায় রাখতে এটি সাহায্য করে। টাস্ক অ্যানালাইসিস কি, টাস্ক অ্যানালাইসিস হলো একটি কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে টাস্কে ভাগ করার প্রক্রিয়া, ঠিক আছে। এটি প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং মনোভাবকে চিহ্নিত করতে সাহায্য করে, যে আপনার একটা সিএস এর মধ্যে কোনটা নলেজ, কোনটা অ্যাটিটিউড, আর কোনটা কি আপনার স্কিল। আমরা জানি টাস্ক অ্যানালাইসিস আমরা এটাই করছি। তারপর ইউনিট ডেলিভারি প্ল্যানটা কি, ইউনিট ডেলিভারি প্ল্যান বর্ণনা করে কিভাবে একটি কম্পিটেন্সি ইউনিটে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হবে, তার মানে একটা কম্পিটেন্সি ইউনিট শিক্ষার্থীদের কাছে কিভাবে উপস্থাপন করা হবে এটা ইউনিট ডেলিভারি প্ল্যানের ভিতরে বর্ণনা করা থাকে, ঠিক আছে। এটা কেন করা হয়, এতে শেখার ফলাফল, প্রশিক্ষণ পদ্ধতি এবং রিসোর্স অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে, এতে কি শিক্ষাটা পর্যাপ্তভাবে ভালোভাবে হয়, ঠিক আছে। তাহলে সেশন প্ল্যান আমরা এটা আপনাকে দিয়ে দিব, আপনারা জাস্ট একবার পড়ে নেবেন এটা, ঠিক আছে। এটার জন্য এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট একবার রিডিং পড়ে নিলে আপনি যখন এটা করবেন, রিডিং পড়লে আপনার এটা হুবহু মনে থাকবে। সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না আজকে স্যার। সাউন্ডটা বুঝে যাচ্ছে না? ওকে, এখন কি সাউন্ড বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, এখন বোঝা যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের যে প্রসিডিউর সেটা আমরা শুরু করি, ঠিক আছে। এটা গত দিনের সাথে রিলেটেড ছিল, বাট ওই দিন সময় পাইনি দেখে দেখানো হয় না। আচ্ছা, আমরা প্রথমে পড়ব যে আমাদের যে ট্রেনিংয়ের ডেমোটা দিতে হবে, ওই ট্রেনিংয়ের ডেমোটা আসলে কিভাবে আমাদেরকে করতে হবে। এখানে দুইটা ডেমো মনে রাখতে হবে। একটা ডেমো হচ্ছে কি একদম সরাসরি ট্রেনিং পার্টের, মানে ট্রেনার হিসাবে ডেমো, অর্থাৎ আপনি অ্যাজ এ ট্রেনার হিসাবে কিভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করবেন, এটার ডেমো, ঠিক আছে। আরেকটা ডেমো কিসের, আরেকটা ডেমো হচ্ছে সিম্পলি আপনি অ্যাসেসর হিসাবে কিভাবে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন, এটার ডেমো। তাহলে দুইটা ডেমো আপনাকে কি করতে হবে, কন্ডাক্ট করতে হবে। এই ডেমোগুলোর ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম ফরম্যাট দেখে নিতে হবে।
যেমন ধরেন এইটা আমাদের একটা ট্রেনিং পার্টের ডেমো। ট্রেনিং পার্টের ডেমোটা আপনাদেরকে কিভাবে করতে হবে, জাস্ট এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট অনুযায়ী কি ট্রেনিং পার্টের ডেমোটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? এবং এইটা কেন করতে হবে তার যৌক্তিক কারণগুলো আমরা বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। ওকে, তাহলে ট্রেনিং পার্টের ডেমোটা আপনি যখন দিবেন, ঠিক আছে, তখন আপনাকে মনে রাখতে হবে যে অ্যাজ এ ট্রেনার হিসাবে আপনার একজন পেয়ার থাকবে। দেখেন, আপনারা যখন করতে যাবেন, অ্যাসেসমেন্ট দিতে যাবেন, তখন কিন্তু প্রত্যেকের একজন করে পেয়ার নির্বাচন করে নিতে হবে আপনাদের মধ্যে থেকে। পেয়ার হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কি মানে ট্রেনার হিসাবে তো আপনি ট্রেনিং পার্ট পরিচালনা করবেন, আর পেয়ার হচ্ছে সেই ব্যক্তি যে আপনার ট্রেনার পার্টটা অ্যাজ এ লার্নার হিসাবে কি করবে, আপনাকে জাজ করবে, ঠিক আছে? তার মানে যার সামনে আপনি প্রেজেন্টেশনটা দিবেন সে হচ্ছে আপনার কি পেয়ার, ঠিক আছে? আবার ওনার পেয়ারও আপনি হতে পারেন, উনি যখন ট্রেনিং পার্টের প্রেজেন্টেশন দিবে আপনি তখন ওনার পেয়ার হবেন। আর আলটিমেট সব কিছু তারা মানে এটাকে জাস্টিফাইড সব কিছু করবে কে, আমাদের যে অ্যাসোসিয়েট সাহেব থাকবেন উনি কি এটা পুরোটা জাস্টিফাইড করবেন, ঠিক আছে? তাহলে আপনাকে একটা ট্রেনিং পার্টের জন্য ফুল প্রিপারেশন নিতে হবে। এর সাথে এটাও মনে রাখতে হবে যে আমার প্রিপারেশনটা থাকবে কি ডাইনামিক, প্রিপারেশনটা স্ট্যাটিক হবে না, ঠিক আছে? কারণ কি ডাইনামিকটা এই জন্য হবে, আমাকে যে কোনো পরিবর্তনের সাথে 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 নিজেকে কি করতে হবে, খাপ খাইয়ে নিতে হবে। কারণ কি আপনি একটা প্রিপারেশন নিয়ে গেছেন এইভাবে একদম হুবহু যেভাবে আছে সেভাবে আপনি একটা প্রিপারেশন নিয়ে গেছেন, বাট আপনার অ্যাসেসর কি বলতেছে, স্কেপ করেন স্কেপ করেন। তার মানে অ্যাসেসর আসল জায়গায় যে আপনাকে এটা পড়াতে বলছে, যখন আপনাকে স্কেপ করতে বলবে তখন আপনার কি করবেন, একটা একটা করে স্লাইড স্কেপ করতেছেন, মানে আপনার পড়া কিন্তু অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। এই টাইপের প্রিপারেশনও নিতে হবে যে আপনার অ্যাসেসর বলতে পারে যে আপনি স্কেপ করেন, সামনে যান, স্কেপ করেন, ঠিক আছে? তাহলে সাথে সাথে কি স্কেপ করে যেতে হবে, স্কেপ করে যেতে যে পার্টটা উনি বর্ণনা করতে বলবে ওই পার্টটাকে আপনি বর্ণনা করবেন, এবং উনি শুধু দেখবে যে আপনার এই বর্ণনাটা ফরমেটিভ ওয়েতে আছে কিনা। উনি কারণ কি ওনার কাছে একটা অবজারভেশন শিট আছে, ওই অবজারভেশন শিটে ফরম্যাটগুলো দেওয়া আছে যে আপনি কোন কোন ফরম্যাটে কাজ করবেন। যদি আপনি ওই অবজারভেশন শিটে যতগুলা ফরম্যাট দেওয়া আছে সবগুলা ফরম্যাটই ফলো করেন, তাহলে উনি সবগুলা ফরম্যাটেই কী দিবে, টিক চিহ্ন দিবে যে হ্যাঁ আপনি সবগুলা ফরম্যাটই টাচ করছেন। আর যদি আপনি সবগুলো পয়েন্ট টাচ না করেন, ঠিক আছে, টাচ না করেন, তাহলে কিন্তু যে পয়েন্টটা টাচ করবে না এটার জন্য মার্কস পাবেন না, ঠিক আছে? তাহলে আমাদের আগে দেখতে হবে যে আমাদের টোটাল ফরম্যাটটা কি থাকবে। আপনাদের কি মনে আছে গ্লস মেথডটা কি? দেখেন, এই ট্রেনিং পার্টের জন্য গ্লস মেথড জানাটা ম্যান্ডেটরি, কারণ এই গ্লস মেথডটা সরাসরি ফরম্যাটের GLOSS এই 5টা কিন্তু পয়েন্ট থাকে, যে আপনি প্রত্যেকটা গ্লসের প্রত্যেকটা অংশ কি আপনি বর্ণনা করছেন কিনা, ঠিক আছে? এটা সব সময় থাকবে। তাহলে গ্লস মেথডটা কেউ একজন বলতে পারবেন আমার, গ্লস বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন না? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। গ্লসের ফুল মিনিং কি? GLOSS, গ্লসের ফুল মিনিং কি? কি ব্যাপার? গ্লস মানে তো শাইনি সামথিং। ম্যাডাম, গ্লসের অ্যাব্রিভিয়েশন বলেন, GLOSS। এলাবোরেশনটা জানি না স্যার। আপনারা একদম পড়ছেন না স্যার। গ্লস হলো গাইড, লার্ন, অবজার্ভ, সাপোর্ট, স্ট্যান্ডার্ডাইজ। স্যার এটা হলো সুরক্ষার জন্য গ্লোভস। বাবা, এটা গ্লোভস না, গ্লস, GLOSS। জি স্যার, GLOSS। গ্লস হচ্ছে একটা মেথড। আমরা আপনাদের গ্যাগনিস মেথড পড়াইছি না, গ্যাগনিস 9 রুলস মনে আছে? যে কোনো প্রেজেন্টেশনে গ্যাগনিস 9 রুলস ফলো করতে হবে। স্যার আমি বলি স্যার গ্লসটা আমি বলি স্যার। জি, আপনার নামটা বলেন, নামটা বলে বলেন। স্যার আসসালামু আলাইকুম, মোহাম্মদ সুহরাব হুসাইন বলছিলাম। হ্যাঁ, সৌরভ সাহেব বলেন। স্যার গ্লসটা হচ্ছে জি দিয়ে হচ্ছে স্যার গেট অ্যাটেনশন, এল হচ্ছে স্যার লিংক টু প্রিভিয়াস লার্নিং,
ও দিয়ে হচ্ছে আউটকাম অফ দ্য টুডে সেশন, এস দিয়ে হচ্ছে স্যার স্ট্রাকচার অফ টুডে সেশন, এস দিয়ে হচ্ছে স্টিমুলেশন অর মোটিভেশন। ওকে, এই যে 5টা অংশ, এই 5টা অংশ আপনার প্রেজেন্টেশনে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এই 5টা অংশ যদি আপনার প্রেজেন্টেশনে না থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা মার্কস কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব সিম্পলি আপনি যখন ট্রেনিং পার্টের ডেমোটা শুরু করবেন, তাহলে ডেমোটা শুরু করার সময় আপনাকে প্রথমে সেশনের জন্য ইন্ট্রোডাকশন কৌশলটা আছে, তাই না? ইন্ট্রোডাকশন, তারপরে কি আপনি অ্যাটেন্ডেন্স শিটগুলো সবার অ্যাটেন্ডেন্স শিটটা সবার কাছে দিয়ে দিতে পারেন, সিগনেচার করবে। এরপরে কি আপনি সিভিএলএমটা দিতে পারেন, আজকে যে সিভিএলএমটা পড়াবেন সেই সিভিএলএমটা আপনি সবাইকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে প্রাথমিক ইন্ট্রোডিউশন। আপনি আসবেন, সালাম দিবেন, ঠিক আছে? আপনার পরিচয় দিবেন, আপনার ডেজিগনেশন বলবেন, আপনি এনএসডি সার্টিফাইড একজন ট্রেনার, ঠিক আছে? ডেজিগনেশন বলে হ্যাঁ আপনি কাজটা শুরু করবেন। তাহলে এখানে ওয়েলকাম টু মাই সেশনটাতে কি আছে? ইন্ট্রোডাকশন। এখানে ওয়েলকাম টু মাই সেশন, ঠিক আছে? আই এম সাব্বির ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, ঠিক আছে? তাহলে আপনি এখানে দিতে পারেন এনএসডি। এখানে দেখেন আমি আপনাকে একটা ফরম্যাট দিচ্ছি, বলছি না এটা হুবহু আপনাকে মানতে হবে, আপনাকে এটা থেকে কি ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আই এম সাব্বির ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। আপনি বলতে পারেন কি আমি আপনার নাম ধরে বলতে পারেন, এরপরে বলতে পারেন কি যে আপনি এনএসডি সার্টিফাইড একজন কি ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, ঠিক আছে? তাহলে এই 2টা লাইন হচ্ছে আপনার পরিচয়। এই 2টা লাইন আপনার পরিচয় দেওয়ার পরে আপনি আজকের যে সেশনটা পড়াবেন সেই সেশনের 2টা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, আপনারা একটু মনে রাখবেন। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তাই না? ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা 2টা স্লাইড পড়তেছি, একটা হচ্ছে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, তার সাথে কি আছে আপনার নাম, এর সাথে কি আছে অ্যাটেন্ডেন্স শিট। আপনি যে আজকে ক্লাসটা নিচ্ছেন, ক্লাসে কতজন উপস্থিত আছে, কারা কারা উপস্থিত আছে, তার একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছেন, আপনি দিয়ে দিবেন আর কি অ্যাটেন্ডেন্স শিটটা, তারা সিগনেচার করে, সব সিগনেচার হয়ে আসলে আপনার কাছে জমা পড়বে। আর কি দিয়ে দিবেন? আজকের সিভিএলএমটা, অর্থাৎ আমরা আজকে যে ট্রেনিং পার্টটা করাবো ওই ট্রেনিং পার্টের যে প্রোমো ম্যাটেরিয়ালসটা, অর্থাৎ যেটা তাদের জন্য লাগবে আর কি, ঠিক আছে? অথবা ক্লাস নোটটা বের করতে বলবেন, ঠিক আছে? এইটুকু গেল কি ইন্ট্রোডাকশন। তাহলে ট্রেনিং পার্টের প্রথমেই যে শুরু হবে সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে ট্রেনিং পার্টের শুরু হবে এখান থেকে গ্লস, এখান থেকে শুরু হবে গ্লস। দেখেন আমরা বলছিলাম না যে আমরা যখন একটা ট্রেনিং পার্ট করাতে যাই, আমরা যে এই যে 9 নাম্বার সিবিএলএম আমরা পড়াইছি, আমাদের লার্নারদের এক একজনের মনে এক এক জিনিস ভাসতে থাকে, তাই না? কেউ ওইটা চিন্তা করে, কেউ এটা চিন্তা করে, কেউ চিন্তা করে আজকের পড়াটা অনেক কঠিন হবে কিনা, কেউ চিন্তা করে দূর বাসায় এই জিনিস রেখে আসছে, ওই জিনিস রেখে আসছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কি চিন্তা করতে থাকে। এখন আপনি যখন একটা ট্রেনিং পার্ট পরিচালনা করবেন, তখন আপনার লার্নারদের সকলের চিন্তাটাকে আপনার দিকে অ্যাটেনশন করতে হবে, একেবারে আপনার দিকে অ্যাটেনশন করতে হবে, যেন সবার মনোযোগ কি আপনার দিকে চলে আসে, ঠিক আছে? তাহলে আপনার লার্নারদের মনোযোগ আপনার দিকে অ্যাটেনশন করাটাই হচ্ছে কি গেট অ্যাটেনশন। আপনি এটা যে কোনো জিনিসটা করতে পারেন, আপনি হাতে তালি দিয়ে করতে পারেন, আপনি একটা কবিতার প্রথম 4 লাইন বলে করতে পারেন, আপনি ব্রেন স্টর্মিং করতে পারেন, আপনি যেরকম একটা ছবি দেখে বলতে পারেন, এই যে আপনারা সবাই একটু দেখেন তো এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, ঠিক আছে? এক একজন এক এক কথা বলবে, সবার সাথে আপনি কি করলেন, ভাবের আদান প্রদান করে তাদেরকে একটু ফ্রি করে নিলেন, ঠিক আছে? তাহলে গ্লসের প্রথম কথাটা ছিল গেট অ্যাটেনশন। আপনি এইটা দিয়ে সবার কি অ্যাটেনশনটা গেট করলেন, ঠিক আছে? যে সবাই আপনার দিকে তাকালো এবং সবাইকে এটা নিয়ে চিন্তা করা শুরু করলো। তার মানে কি এক একজন এক এক রকম বিচ্ছিন্ন মেন্টালিটিতে ছিল, এই মাত্র আপনার কথাটা শুনে সবাই এই ট্রেনিংয়ের দিকে এসে ফোকাস করলো, ঠিক আছে? এখন আপনি তাকে জিজ্ঞেস করেন, আপনারা সবাই এই ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এক একজন এক এক কথা বলবে যে এই ছবিতে 4 রঙের কালার দেওয়া আছে, এই ছবিতে কি একটা বৃত্তকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এক একজনের এক এক রকম কি দেওয়া হবে, ঠিক আছে? এখন আপনি এই ছবির যে মূল কথা সেটা আপনি আপনার মতো করে বর্ণনা করবেন, যেটা তাদের জন্য কি সহজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি গেট অ্যাটেনশন। এরপরে কি করতে হবে? আমরা তো এর আগেও একটা ক্লাস নিয়েছি, গেট অ্যাটেনশন। যখন তারা আমার দিকে পূর্ণভাবে মনোযোগ দিবে, ঠিক আছে, তাদের সাথে যখন আমি ফ্রি হয়ে যাব, তখন আমার 3 নাম্বার কাজ হবে ইন্ট্রোডাকশন, গেট অ্যাটেনশন। এখন 3 নাম্বার পয়েন্টটা হবে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন,
অর ব্রেন স্টর্মিং অথবা কি লাইফ এক্সপেক্টেন্সি। ধরেন এটা আমার প্রথম ক্লাস, তাহলে প্রথম ক্লাসে নিশ্চয়ই আমি কি প্রথম ক্লাসে নিশ্চয়ই আমি আপনাদেরকে বলবো না যে আপনারা কে গত ক্লাসে কি কি পড়ছেন বলেন তো। এটা তো আর আমাকে বলা যাচ্ছে না, কারণ আমি তো গত ক্লাস আপনাদের নেই, আজকে আমার প্রথম ক্লাস। তাহলে এই ক্লাসে আজকে আমি যে জিনিসটা পড়াবো ওইটা সম্পর্কে আমি আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? তাহলে এটা লাইফ এক্সপেরিয়েন্স হতে পারে, হ্যাঁ। আর যদি আমি এটা আমার 3 নাম্বার 4 নাম্বার ক্লাস হয়, তাহলে আমি প্রিভিয়াস ক্লাসে যেটা পড়াইছি সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি, ঠিক আছে? উনি যেমন এখানে কি বিভিন্ন চার্ট নিয়ে আলোচনা করছে, ঠিক আছে? যে দেখেন কি আমরা লাস্ট ক্লাসে কি পড়ছি, কতগুলা চার্ট পড়েছি, ঠিক আছে? যেহেতু উনি কম্পিউটার ইয়েতে ছিল, ঠিক আছে, তাহলে উনি কম্পিউটারে এই চার্টগুলো দেখাইছে। তাহলে দেখেন এখানে তারা কি কত রকমের চার্টগুলো দেখাইছে, তাহলে এখানে এই চার্টগুলো তারা গত ক্লাসে পড়াইছে। এই চার্টগুলো সম্পর্কে সে কিছু জিজ্ঞেস করতে পারে, আপনাদের কি মনে আছে যে এই চার্টটা কি, এই চার্টটা কি, এই চার্টটা কি, ঠিক আছে? তখন তারা তাদের যতটুকু মনে আছে সেই অনুযায়ী তারা কি বলবে, তখন এটা বলা শেষ হয়ে যাবে, তখন এটা হয়ে গেল কি লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লিসন। তার মানে আপনার আরেকটা পার্ট শেষ হয়ে গেল। এই লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লিসনের পরে আপনার যোগ করতে হবে আজকে টুডেজ সেশন। আজকে আমরা কি করব, নাও উই আর গোয়িং টু আর্ন হাউ টু ক্রিয়েট এ চার্ট, ঠিক আছে? আজকে আমরা পড়ব একটা চার্ট কিভাবে তৈরি করে, দেখছেন? আজকের সেশনটা হয়ে গেল। এই সেশনটা বলার সাথে সাথে আপনাকে বলতে হবে লার্নিং আউটকাম। আপনার মনে আছে আমরা বলছিলাম ওই যে সেশন প্ল্যান বিতে আমরা 20 মিনিট করতে বলছিলাম না একটা সেশন প্ল্যান আপনার 20 মিনিট করতে হবে। ওই যে 20 মিনিটটা সেশন প্ল্যান করছেন, ওই সেশন প্ল্যানের যে টাস্কটা এখানে লিখে দিতে হবে যে আজকের প্ল্যানে আপনি কি শিখবেন। আর লার্নিং আউটকামটা হুবহু ওইখান থেকে কপি করে আনতে হবে, একটুও চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আফটার কমপ্লিটিং দ্য জব লার্নার উইল বি অ্যাবল টু লার্ন, ঠিক আছে? ক্যান বি ক্রিয়েট চার্ট ক্যান বি ক্রিয়েট, ঠিক আছে, বাই হিজ ওন কম্পিউটার। কন্ডিশন দিতে হবে, এখানে কন্ডিশন দেয় নাই। তাহলে এটা আমার কি লার্নিং আউটকাম। তার মানে আজকের সেশনটা আমি শেষ করলে একেবারে ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের মতো করে আমি কি তৈরি করতে পারবো, একটা চার্ট তৈরি করতে পারবো অ্যাজ ফর এক্সাম্পল। এখানে যা বলছে সে অনুযায়ী বলা, ঠিক আছে? যদিও আমার এটা কি আমার প্রফেশন না, ঠিক আছে? এখন চিন্তা করেন এই যে ট্রেনিং আউটকামটা আমি বললাম, এখন আমাকে বলতে হবে যে স্ট্রাকচার অফ দ্য টুডেজ সেশন। আজকের সেশনটা আমরা কিভাবে পরিচালনা করব। আজকের সেশনটা আমরা 4টা ধাপে পরিচালনা করব। আমরা প্রথমে ডিসকাশন করব, তারপর ডেমনস্ট্রেশন করব, তারপরে রিভিউ করব এবং লাস্টে কি করব, ফিডব্যাক নিব। এই যে 4টা পার্ট বললাম, এই 4টা পার্টে আমি কি করব, পরবর্তী কাজগুলা করব। তাহলে স্ট্রাকচার অফ সেশনটা আমার কি, এই যে গ্লসের পরবর্তী জিনিসগুলা স্ট্রাকচার অফ সেশনের অংশগুলা হিসেবে থাকবে আমার। তাহলে আমার গ্লসের একটা অংশ ছিল কি, মানে আজকের সেশনটা, আজকে কোন সেশন পরিচালনা করব, ওই সেশনের স্ট্রাকচার কি, স্ট্রাকচার অফ দ্য টুডেজ সেশন। লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইটা কি, হোয়াইটা হচ্ছে আজকের এই সেশনটা করলে আপনার লাভটা কি হবে, মানে এতে আপনি বেনিফিটেড কি হবেন, এটাই হচ্ছে কি আজকে আমাদের স্টিমুলেশন। তার মানে আজকের এই লেসনটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কি হবে, আপনি খুব ভালো করে চার্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এবং এই চার্টটা কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, চার্টের কর্মক্ষেত্রে অনেক ব্যবহার। সো আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, ঠিক আছে? সো আপনারা আশা করব আজকের ক্লাসে খুব মনোযোগ দিয়ে নিজের দক্ষতা অর্জনের জন্য ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। এটা হচ্ছে কি ক্লাসের প্রতি তাদের যে মানে মোটিভেশন, এই মোটিভেশনটা ডেভেলপ করা আজকের ক্লাসের প্রতি, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গ্লস মেথড শেষ হয়ে যাবে। গ্লস মেথডের পরে আসবে কি, আপনি ওই যে ওইখানে যে বললেন স্ট্রাকচার অফ দ্য সেশন, তাহলে সেশনের স্ট্রাকচারটা আসবে, ঠিক আছে? স্ট্রাকচারটা কি, ডিসকাশন, ঠিক আছে? তাহলে আপনি এখানে আপনার মতো করে আপনার যে সেই অনুযায়ী কি আপনি ডিসকাশন করবেন। তার মানে আপনি ওইখানে যে সেশন প্ল্যান বি দিয়েছেন, ওই বিতে যে সেশন প্ল্যানটা আছে ওইটার মতো করে আপনি এখানে ডিসকাশন করবেন। কি কি টুলস, যদি কোনো টুলস ইকুইপমেন্ট লাগে সেটা আপনি এখানে দিবেন। তারপরে আসবে ডেমনস্ট্রেশন, ঠিক আছে? এই ডেমনস্ট্রেশনটা আরেকটা পার্ট। তাহলে এই পর্যন্ত গেল ডিসকাশন। ডিসকাশনের পরের পার্টটা হচ্ছে কি, ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশনে যখনই আমরা যাব, আপনাদের কি মনে আছে আমরা কয়টা স্টেপে ডেমনস্ট্রেশন করি? কেউ একজন আমাকে আনসার করতে পারবেন আমরা ডেমনস্ট্রেশনের স্টেপ কয়টা? একজনও মনে নাই আমাদের? তার মানে আমরা 10 নম্বর সিভিএলএমটা এখনো পড়িই নাই। আপনারা কি আছেন আমার সাথে, নাকি আমি একাই কথা বলছি?
আসলে কেউ পারে না স্যার। না না, এটা এটা আসলে কি খুবই আনসার্টেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, আমি আপনাদের বারবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কিছু না পড়েন, অ্যাটলিস্ট এই জিনিসগুলো তো আপনার মুখস্থ থাকা আমরা খুবই আশা করি, ঠিক আছে? হ্যাঁ, একেবারে বেসিক কিছু জিনিস আমরা বলছিলাম, একটা ছোট্ট পকেট ডায়েরি তৈরি করেন বা পকেট প্যাড তৈরি করেন। ওই পকেট প্যাডের ভিতরে যে জিনিসগুলা আপনার সব জায়গায় লাগবে, ওই জিনিসগুলো আপনি একটু রাইট করে পড়ে ফেলেন। আপনি ভাবতেছেন এটা পরীক্ষার আগে পড়ে শেষ করে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? একেবারে বেসিক জিনিসগুলো আপনারা কিচ্ছু পারতেছেন না, এটাতে কি হবে আল্লাহই জানে একমাত্র, ঠিক আছে? দেখেন, একটা জিনিস আমরা বারবার বলে দিচ্ছি যে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারবো, গাইড করতে পারবো, ঠিক আছে? আমি কিন্তু আপনার পরীক্ষা দিয়ে দিব না, এটা আপনাকে বারবার মনে রাখতে হবে, ঠিক আছে? এখন পরীক্ষায় যদি আপনি পাস করেন বা পরীক্ষায় যদি আপনি কম্পিটেন্ট হন, তাহলে আপনি অনেক কথা বলতে পারেন যে আপনি অনেক পড়ছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক কষ্ট করছেন, আপনার আপনার ট্রেনাররা অনেক ভালো ছিল, এটা সেটা অনেক কিছু বলতে পারেন আপনার। আবার আপনি যদি পরীক্ষায় নট ইয়েট কম্পিটেন্ট হন, আপনি এখানে অনেক অজুহাত দিতে পারেন, একেবারে হাজার হাজার অজুহাত দিতে পারেন, ঠিক আছে? যে এনভায়রনমেন্ট ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম, আমার ট্রেনার ভালো ছিল না, ট্রেনাররা ভালো করে পড়ায় নাই, প্রশ্ন কমন পড়ে নাই, অ্যাসেসর খুব কড়া ছিল, যত কথাই বলেন, যত অজুহাতই দেখান, ঠিক আছে? আমরা দিন শেষে শুধুমাত্র আপনার রেজাল্টটা দেখব। একটা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? জো জিতেগা ওহি সিকান্দার, ঠিক আছে? আপনি যদি কম্পিটেন্ট হন, আপনাকে নিয়ে আমরাও গর্ব করব, আপনিও আমাদের নিয়ে গর্ব করবেন। আর আপনি যদি নট ইয়েট কম্পিটেন্ট হন, অনেক অজুহাত দেখাতে পারেন, আপনি 101টা অজুহাত দেখাইতে পারবেন। আপনার মনে রাখতে হবে, অজুহাত হচ্ছে শয়তানের 3 নাম্বার হাত, আর এই হাতের কোনো অভাব নাই। আপনি 200 অজুহাত দেখান, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আপনি বলতে পারেন আমি খুব ব্যস্ত, আপনি বলতে পারেন আমার এটা না করলেও চলবে, আপনি বলতে পারেন অনেক কিছু, বাট বাস্তবতা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট হচ্ছে আপনি নট ইয়েট কম্পিটেন্ট। ইভেন আপনি মনে মনে এটাও সান্ত্বনা দিতে পারেন, আমাদের এখানে তো কেউ কম্পিটেন্ট হয় না, এই জন্যে আমি হই নাই। আপনি এটাও বলতে পারেন যে আমি যার সাথে পড়ছি, যাদের মধ্যে পড়ছি, এদের মধ্যে অনেক ভালো ছিল এই ভাই, ঠিক আছে? এই ভাই তো কম্পিটেন্ট হয় না, তা আমি কেন কম্পিটেন্ট হব? যত স্যার কথাই বলেন, কোনো লাভ নাই। স্যার জি বলেন। আপনার এই আমাদের ব্যাচের আগের ব্যাচে আপনার স্টুডেন্ট কতজন ছিল আর ওইখান থেকে কম্পিটেন্ট হয়েছে কয়জন স্যার? গত ব্যাচে আমরা বলছিলাম, আপনাদের শুরুতে আমরা বলছিলাম যে গত ব্যাচে লাস্ট আমাদের যখন প্রথম পরীক্ষা হলো, তারপরে আপনাদের মনে ব্যাচ শুরু হয়েছে, তাই না? বলছিলাম না যে ওই ব্যাচে 5জন জি, স্যার। স্টুডেন্ট রিটেন বাদ দিয়ে সবগুলোতে কম্পিটেন্ট হয়েছিল। তার মানে ডেমনস্ট্রেশন, ইভিডেন্স, তারপরে ট্রেনিং ডেমনস্ট্রেশন, সবগুলোতে কম্পিটেন্স, শুধুমাত্র রিটেনে কম্পিটেন্ট হয় নাই। এটা আমরা মনে হয় আপনাদের প্রথম ক্লাসের দিকে বলছিলাম, আপনাদের যদি মনে থাকে এটা। যে ওইখানে জি, কিন্তু স্যার, মনে একজন, পড়ছে এখন। জি, স্যার। হ্যাঁ, একজনও কম্পিটেন্ট হয়েছিল না। ওনাদের মধ্যেই এই যে 18 তারিখে আরেকটা পরীক্ষা হইলো, ঠিক আছে? ওনাদের মধ্যেই একজন কি কম্পিটেন্ট হয়েছে মাত্র, মানে ওনার শুধু রিটেন বাকি ছিল, রিটেন, আবার সবগুলো রিটেনেই ফেল করছে, বুঝেন? এখন তো তারা শুধু রিটেনই দিবে, তাই না? এখন আমাকে আপনি বলেন, আপনি যদি রিটেনে ফেল করেন আমি কি করব বলেন? এটা তো জুস না যে রিটেনে আমি আপনাকে ভেজে খাওয়াই দিব। পড়তে হবে স্যার, বুঝতে পারছি। একেবারে মূল কথা হচ্ছে এইটাই, যে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এবং এবং আরেকটা জিনিস, কোনো রকম ডিসঅনেস্টি, অসততা, এইটা মাথা থেকে ঝুরে ফেলতে হবে। দেখেন, আমাদের কয়েকজন স্টুডেন্ট মোটামুটিভাবে বেশ ভালো, আমি আপনাকে রিয়াল হিস্ট্রি বলতেছি, যদি এইসব নেগেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করা ঠিক না, ঠিক আছে? হিস্ট্রিটা হচ্ছে এরকম যে কোনোভাবে কোনো একজন, ঠিক আছে, এক সেট প্রশ্ন জোগাড় করছে, তাও কখন জানেন? একেবারে অ্যাসেসমেন্ট শুরুর 5 মিনিট আগে। 5 মিনিট আগে যখন তারা প্রশ্ন জোগাড় করছে, ওই প্রশ্নটা সলিউশন করে শুধু প্রশ্নের আনসার মুখস্থ করছে, এবং ভিতরে যে অনেকেই কী করছে, ওই আনসারগুলাই শুধু লিখে দিছে, দেখেও নাই প্রশ্ন কি ওইটাই আসছে কিনা, প্রশ্ন চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে? এই কারণে এবার একজন কম্পিটেন্স হয়েছে। আমরা ভাবছিলাম যে যেহেতু 5 জনের মতো আছে যারা শুধু রিটেনে, তাহলে 2-3 জন হয়তো হয়ে যাবে, বাট ওই যে বেশি উস্তাদি করতে গেছে। আপনারা নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কোনো কোশ্চেন, কোনো অ্যাসেসর, কোনো ট্রেনার, এদের উপর বিশ্বাস রাখলে ধরা খাবেন,
ঠিক আছে, আপনার নিজের উপর নিজের দমে পাস করতে হবে। টাকা দিয়ে পাস করবেন, দুর্নীতির চিন্তায় মাথা থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন আউট করবেন, দুর্নীতির চিন্তায় মাথা থেকে বাদ দিতে হবে। স্যার, টাকা দিয়ে পাস করার সিস্টেম বুঝলাম না স্যার। আরে ভাই, বাংলাদেশে থাকেন, এটা যদি না বুঝেন তাহলে কেমনে হবে? তাহলে তো বুঝতে হবে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন। না, বলতেছি যে টাকা দিয়ে পাস করার কোনো সিস্টেম আছে কিনা স্যার, এরকম হয়েছে কিনা বা আপনার নলেজ আছে কিনা সেটা শোনার আচ্ছা, জন্য আপনি বলছি। লেভেলের পরীক্ষা দেন নাই? লেভেলের পরীক্ষাতে কি হয় আপনি জানেন? অনেক অ্যাসেসর আসে সরাসরি টাকা ডিমান্ড করে যে আপনার 12 জন ইয়া আছে, এদের মধ্যে 12 জনকে বিশেষ করে ইয়েতে কি বলে এই যে আমাদের যে প্রজেক্টগুলা, হ্যাঁ, প্রজেক্টের যে ইয়াগুলা হয়, এখানে এসে সরাসরি ডিমান্ড করে। অনেক সময় মুখের লজ্জা শরম হায়া শরম সব বাদ দিয়ে ডিমান্ড করে যে আপনি আমাকে এত টাকা দিলে আমি কি 12 জনকে পাস করাই দিব। আর এখানে প্রশাসন মানে আমাদের প্রতিষ্ঠানগুলা কি থাকে, কিছুটা বাধ্য থাকে, কারণ এখানে যদি অনেকগুলা ফেল করে তাহলে আপনার টাকা পাবেন না, ওই প্রজেক্টের টাকাগুলা আটকা পড়বে। ঠিক আছে, অল্প কিছু দিয়ে যদি ছাড়ানো যায় সবাই ওই চিন্তাই করে। আপনার হয়তো আমার কথাটা বিশ্বাস হলো না, বাট আপনি বাস্তবতায় যায় দেখেন, আমি বলি নাই কিন্তু সবাই। না স্যার, স্যার বিশ্বাস হয়েছে, কারণ কি স্যার, গত সপ্তাহে আমি অ্যাসেসমেন্ট নিলাম, বাড্ডাতে একটা কেন্দ্র বাদ করে দিল স্যার। তো ঠিক 1 ঘন্টা পরে টাকা দিয়ে সেটা কিভাবে আবার অ্যাসেসমেন্ট চালু হইলো, আমার পাশেই ছিল স্যার ওইটা। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে টাকার বিনিময়ে সেটা আবার ওকে এবং 22 জনই পাস সহ ওকে। এটাই মেইন একটা কথা হচ্ছে কি, একটা জিনিস মনে রাখেন যে আপনি অ্যাসেসর হচ্ছেন, আপনার কাছে অনেক দায়িত্ব। ঠিক আছে, আপনি পুরা এনএসডিকে রিপ্রেজেন্ট করতেছেন, হ্যাঁ, আপনার কাছে ফুল ক্ষমতা থাকবে এখানে। আপনি মানে আমরা তো বলি যে আপনার নামে যদি এনএসডিতে কমপ্লেন করা হয় তাহলে তো আপনার অ্যাসেসর পদ শেষ, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্যার একটু স্যার, কমপ্লেনে তো অ্যাসেসর শেষ হয় না স্যার, আপনার উপযুক্ত প্রমাণ ডকুমেন্ট এবং ভিডিও লাগবে, তবে এনএসডি স্যার দেখি যে অ্যাকশন নেয়, তাও নেয় না স্যার। যেটাই হোক, আমি আসলে কি মানে একটা জিনিস বুঝি যে আপনি যদি সৎ থাকেন এটা আপনার জন্য, না এনএসডির জন্য, না অন্য কারোর জন্য, আপনার ফ্যামিলির জন্য। ঠিক আছে, কারণ আপনি অসৎ টাকা দিয়ে যে ফ্যামিলির জন্য ইনকাম করে নিয়ে আসতেছেন, এইটাতে আপনার ফ্যামিলির রোগ বিয়োগ ছাড়া আর কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো একটু সফিস্টিকেটেড আলাদা। আপনারা এখন একেবারে কি মানে অ্যাডাল্ট ছাড়া এখানে কেউ ক্লাস করতেছেন না। ঠিক আছে, সবাই ওভার অ্যাডাল্ট, হ্যাঁ। সো আপনাদের এখানে বলার মতো কোনো জিনিস বা আমি ওই নিজের যোগ্যতা ওইভাবে রাখি না যে আপনাদের এই কথাগুলো আমি বলবো। ঠিক আছে, আপনারা এখানে বেটার ভালো বোঝেন আমার চেয়েও। ঠিক আছে, আমার একটা ইচ্ছা থাকবে বা আশা থাকবে অ্যাজ এ ট্রেনার হিসাবে, যেহেতু আমি আপনাদেরকে ট্রেনিং করানোর বা এই পাঠটা পড়ানোর সুযোগ পেয়েছি। ঠিক আছে, এই জন্য আমার একটা ইচ্ছা থাকবে যে কি আপনারা কোনো রকম ডিসঅনেস্টির ভিতরে যাবেন না, একেবারে সিম্পল সাদা মাঠা আপনার উপর যে দায়িত্ব সেই দায়িত্বটা সুন্দর করে পালন করে চলে আসবেন। যে কোনো মূল্যে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখন আমি বলি ডেমনস্ট্রেশনের কথাটা বললে মনে পড়বে। দেখেন, ডেমনস্ট্রেশনের টোটাল 4টা স্টেপের কথা আপনাকে সুন্দর করে আগে বর্ণনা করতে হবে। আপনি আগে আপনার যখন ডেমনস্ট্রেশন পার্টটা আসবে, আপনি আপনার লার্নারদেরকে বলবেন যে এখন আমরা ডেমনস্ট্রেশন করবো, আর ডেমনস্ট্রেশনটা আমরা 4টা স্টেপে করব। এটা আপনি সুন্দর করে আগে বর্ণনা করে বলবেন, ডেমনস্ট্রেশন আমরা 4টা স্টেপে করব। কি স্টেপ? প্রথমে আমি মানে একেবারে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড বা মানে যেখানে মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আপনাদের নর্মালি আমি করে দেখাবো। ঠিক আছে, তার মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে এই কাজটা কিভাবে করা লাগে সেটা আমি আপনাকে পরিপূর্ণভাবে দেখাবো। ঠিক আছে, এই সময় আপনারা কেউ আমাকে কোনো কোশ্চেন করবেন না, শুধুমাত্র মনোযোগ দিয়ে দেখবেন যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে এই কাজটা কিভাবে করা হয়। 2 নাম্বার স্টেপে আমরা করবো এটা স্লো করব, ডো ইট স্লো। আপনার মনে আছে ডো ইট নর্মাল, ডো ইট স্লো, তাই না? ডো ইট টুগেদার, গেট অফ ইউ গো। হ্যাঁ, এটা আমি বলছিলাম না 4টা স্টেপ, মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে স্যার, মনে আছে, আর মনে আছে স্যার, ডু ইট নরমাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। অফ ইউ গো, এই যে 4টা প্রসেস, এই 4টা প্রসেস আগে আপনাকে সুন্দর করে বর্ণনা করতে হবে ডেমনস্ট্রেশনের শুরুতে। ঠিক আছে, এরপরে আপনি বলবেন যে এখন আমি মানে একদম
ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা করব। আপনারা একটু সবাই খেয়াল করে দেখেন, এই সময় আপনি কারোর সাথে কথাও বলবেন না, কারোর দিকে তাকাবেন না। আপনি যেভাবে ওয়ার্কিং প্লেসে কাজটা করে ওইভাবে মনোযোগ দিয়ে কাজটা করবেন। এবং আপনি তো আগেই বলে দিয়েছেন এই সময় কোনো কথা বলা যাবে না। দেখেন এইটাই কিন্তু দেখবে, ডেমোটা করে দেখান তো, এই ডেমোর এই জিনিসটা আপনি পারেন কিনা এইটাই দেখবে, ঠিক আছে? তাহলে আপনি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা সুন্দর করে করে দেখাবেন, ঠিক আছে? এটা গেল আপনার প্রথম স্টেপ। তারপরে আপনি বলবেন যে আপনারা ভালো করে দেখেছেন যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা কিভাবে করে, ওকে ফাইন। এখন আমরা স্লোভাবে এই কাজের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা একটা করে দেখাবো, ঠিক আছে? যদি আপনারা কোনো জিনিস বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। এখন আপনি ধীরে ধীরে এই কাজের প্রত্যেকটা স্টেপ একটা একটা করে বর্ণনা করবেন, আর সে অনুযায়ী তাদেরকে বলবেন, যদি তাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন সলভ করে দিবেন। এরপরে বলবেন, দেখছেন আমাদের কাজটা সুন্দরভাবে বোঝা হয়েছে তো আপনাদের, এখন চলেন আমরা সবাই মিলে এই কাজটা করি। তাকে এইখন সবাই মিলে করবে, ডু ইট টুগেদার। তখন সবাই মিলে করবে, আপনি তাদের ভুলগুলো দেখবেন, তাদের প্রবলেম থাকলে ওই জায়গায় সলভ করে দিবেন। এরপরে কি বলবেন যে এখন কাজটা আপনারা করেন, আমি কি করব, কাজটা পর্যবেক্ষণ করব, কাজটা অবজার্ভ করব এখন আমি, ঠিক আছে? এই যে চারটা স্টেপ, এই চারটা স্টেপ ডেমনস্ট্রেশনে বর্ণনা করলে দেখেন স্লাইড কিন্তু একটা, বাট বর্ণনা কিন্তু অনেকটুকু, ঠিক আছে? তাহলে স্লাইডটা একটা হলেও বর্ণনাটা আপনাকে সুন্দর করে করতে হবে। ডেমনস্ট্রেশনের বর্ণনা যখন ডেমনস্ট্রেশন শেষ হয়ে যাবে, তার মানে আমার ডিসকাশন শেষ, ডেমনস্ট্রেশন শেষ। ডেমনস্ট্রেশন শেষ হলে আমাকে কি করতে হবে, রিভিউ করতে হবে। অর্থাৎ আমি ওভারঅল প্রসেসটা, ঠিক আছে? ডেমনস্ট্রেশনের পরে আমার যে টোটাল আজকে ট্রেনিং সেশনটা, এই ট্রেনিং সেশনের মূল যে বিষয়গুলো ছিল, এই মূল বিষয়গুলো আমি এখানে কি করব, রিভিউ করব। রিভিউ মানে মূল টপিকসগুলোকে টেনে নিয়ে এসে আমি তাদেরকে জিজ্ঞেস করব এখানে তাদের আর কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে? এরপর আমি মূল রিভিউগুলো করার পর, রিভিউটা দেওয়ার পর আমি তাদের কাছ থেকে কী নিব, ফিডব্যাক নিব, ঠিক আছে? ফিডব্যাক নিব। ফিডব্যাকটা কি হবে, ফিডব্যাকটা হবে এরকম যে আমি কোশ্চেন করব, বলেন তো এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা, এটা ঠিকমতো বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? এই টাইপের ফিডব্যাকগুলো আমরা নিব। তাহলে রিভিউ একটা পার্ট, ফিডব্যাক একটা পার্ট, ঠিক আছে? ফিডব্যাক আমি প্রশ্ন করতে পারি এই টাইপের প্রশ্নগুলা। এরপরে আমি জিজ্ঞেস করব ফিডব্যাকের পরে লাস্ট কোশ্চেন, মানে আমার ট্রেনিং সেশন শেষ হয়ে যাবে এখন, লাস্ট আমি জিজ্ঞেস করব যে আজকের এই ট্রেনিং রিলেটেড আপনাদেরকে কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো কোশ্চেন থাকে উত্তর দিবেন, আর কোনো কোশ্চেন না থাকলে নেক্সট সেশন রিলেটেড বিষয়টা বলে দিবেন। যে তাহলে যেহেতু আজকের সেশনটা আমরা শেষ হয়ে গিয়েছে, আপনারা সিবিএলএম নাম্বার এত পাতা, এই সেশনে সব ডিটেলস বর্ণনা করা আছে। আপনারা আজকে বাসায় যেয়ে এটা ভালো করে পড়বেন, আর আগামী ক্লাসে আমরা ফরম্যাটিংটা পড়বো, আরেকটা নতুন সেশন কি পড়বো ওইটা আমরা বলে দিব, যে আগামী ক্লাসে আমরা এটা পড়বো। এবং এটা কিন্তু আজকের ক্লাসের মতোই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইটা না পড়লে এই ক্লাসটা অসম্পূর্ণ থাকবে। তার মানে কি আপনার আগামী ক্লাসে কি অবশ্যই উপস্থিত হতে হবে। তার মানে আমি এমনভাবে আগামী ক্লাসের জন্য তাকে স্টিমুলেট করে দিব যেন সে অবশ্যই কি হয়, আগামী ক্লাসে উপস্থিত হয়। তার মানে এই যে নেক্সট কি, মানে আমাকে লিঙ্ক করে দিতে হবে কি নেক্সট লেসনের সাথে, ঠিক আছে? এবং এমনভাবে মোটিভেট করতে হবে যেন সে অবশ্যই কি আগামী ক্লাসে জয়েন করে। এই আগামী ক্লাসের কথা বলার পরে আমি কি থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? এতটুকু করতে 18 থেকে 20 মিনিটের মতো আপনার লাগতে পারে। এর মধ্যে আপনার অ্যাসেসর আপনাকে বিভিন্ন জায়গায় স্কেপ করতে বলতে পারে, আপনাকে ওই জায়গায় স্কেপ করে চলে আসতে হবে, ঠিক আছে? আমরা যদি আরেকবার রিভিউতে যাই, প্রথমে আমরা কি করলাম, ইন্ট্রোডাকশনে গেলাম, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে আপনি আপনার পরিচয় দিলেন, অ্যাটেন্ডেন্স শিট দিলেন, সিবিএলএম দিলেন। এরপরে কি করলেন, গেট অ্যাটেনশন করলেন, মজার কোনো গল্প, গান, ছবি, ঘটনা, মোটিভেশন, বিভিন্ন কেরিয়ার পাথ ইত্যাদি বলে। হ্যাঁ, তাহলে আমার কি অ্যাটেনশন গেল। এরপরে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লেসনের সাথে আমি একটু লিঙ্ক করলাম, বিভিন্ন জিনিসপত্র ধরার দরকার থাকলে ধরলাম। আজকে টুডেস সেশন, আজকের সেশনটা কি ছিল, লার্নিং। এটা আচ্ছা, এই যে আমরা যে বললাম লিঙ্ক টু দ্য, আমরা কি বললাম, এই যে এখানে ফিডব্যাকটা নেয় না, এই যে আমরা বললাম না যে ফিডব্যাক নেয়। ফিডব্যাক কিন্তু অনেকে এইভাবেও নেয়। কিভাবে নেয়, আপনার ট্রেনিংয়ের শুরুতে তারা একটা প্রি টেস্ট নেয়, আবার ট্রেনিং শেষে একটা পোস্ট টেস্ট নেয়। যাদের এই প্রি টেস্ট আর পোস্ট টেস্ট থাকে তাদের কিন্তু আর ফিডব্যাকের দরকার হয় না, কারণ তারা প্রি টেস্ট আর পোস্ট টেস্টের মাধ্যমে ফিডব্যাক নেয়। আর আপনি যদি প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট না নেন তাহলে আপনাকে ফিডব্যাকটা আলাদাভাবে নিতে হবে।
আচ্ছা, তাহলে এখানে ট্রেনিংয়ের স্ট্রাকচার গেল, এই ট্রেনিংটা আজকে আমরা কেন করব এটা গেল, ডিসকাশনটা আপনি শুরু করলেন, ডিসকাশন শেষ হলো ডেমনস্ট্রেশনে এসে, ডেমনস্ট্রেশনের পার্টগুলো আপনি ভালো করে বর্ণনা করলেন, ডেমনস্ট্রেশনটা করলেন, এরপরে কি পুরো প্রসেসটা রিভিউ করলেন, ফিডব্যাক নিলেন, এরপরে আপনি তাদের কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করলেন, এবং কি নেক্সট সেশনটার ইম্পর্টেন্ট বুঝায় বললেন, তারপরে কি আজকের সেশনটা শেষ করে দিলেন। দেখেন একেবারে সেম টু সেম, আমরা যদি বিভিন্ন জিনিসপত্রে যাই অনেকটা কিন্তু একই রকম কাছাকাছি। দেখেন এখানেও কি ওয়েলকাম করছে উনি, ওনার নাম ডেজিগনেশন সব বলতে হবে। এখন একটা ছবি দেখাইছে উনি, ছবিতে দেখাইছে একজন তীর মেরে একদম মাঝখানে চলে যাচ্ছে, ঠিক কিভাবে শটটা করতেছে, লুক অ্যাট দ্য পিকচার। এরপরে উনি দেখাচ্ছে কি আরেকটা জিনিস দেখাচ্ছে, কান ফুরা করতেছে, ঠিক আছে, প্রিভিয়াস লেসনটা কি পড়াইছে, অ্যানেস্থেশিয়া দিছে সেটা পড়াইছে, বর্তমান আজকের সেশনে কি পড়াবে, আজকের সেশনের লার্নিং আউটকাম কি, আজকের সেশনের স্ট্রাকচার কি, ঠিক আছে, আজকের সেশনটা কেন করবে, এই সেশনের ডিসকাশন, এই সেশনের কি ধাপগুলো, কি কি টুলসগুলো লাগবে, ডিসকাশনের মধ্যে ডেমনস্ট্রেশনের আগে কি কি টুলস লাগবে, কি কি পিপি লাগবে, তারপরে ডেমনস্ট্রেশন করছে, ডেমনস্ট্রেশনের করে রিভিউ করছে, ফিডব্যাক নিছে, এরপরে অ্যানি কোশ্চেন নেক্সট লেসন, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ছিল একটা বিউটিফিকেশনের। এরকম করে আপনার যে যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের আপনার সেশন প্ল্যান বি অনুযায়ী আপনাকে কি এই ইয়াটা সাজাতে হবে। ওকে, তাহলে এইভাবে আপনারা কি করবেন, আমি কয়েকটা ফরম্যাট আপনাদের দিয়ে দিব, আপনারা বিভিন্ন ফরম্যাট থেকে বিভিন্নভাবে কি সাজাতে পারবেন। এই যে আরেকটা ফরম্যাট, ঠিক আছে, এই ফরম্যাটে দেখেন সে ওয়েলকাম দিছে, ওয়েলকামের পরে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস লেসন করছে, এরপরে সে কি করছে, প্রি টেস্ট নিছে, ঠিক আছে, প্রি টেস্ট নিছে। প্রি টেস্ট কিসের উপর নিতে হবে, আজকের সেশনের উপর। তারপরে কি টুডে সেশন করছে, ডিসকাশন করছে, ডেমনস্ট্রেশন করছে, ঠিক আছে। এখানে কিন্তু সে সবগুলা ইয়া মডিউল ফলো করে নাই, তার মানে এটা দিলে অবশ্যই কি সে খুব একটা ভালো কিছু করবে না, কারণ এখানে অনেকগুলো সেশন সে বাদ দিয়ে দিয়েছে। কি কি বাদ দিয়েছে দেখেন, সে গেট অ্যাটেনশন করে নাই, 1 নাম্বার জিনিস, টপিকস বাদ। লিঙ্ক টু দ্য প্রিভিয়াস করছে, টুডের সেশন বলছে, টুডের সেশনের স্ট্রাকচারটা বলছে, সে কিন্তু স্টিমুলেশনটা বলে নাই, ঠিক আছে, স্ট্রাকচারটা বলছে, স্টিমুলেশনটা বলে নাই। এরপরে কি স্টিমুলেশন বলে নাই, এরপরে কি শুরু, ডিসকাশনটা আলাদাভাবে শুরু করে নাই, ডেমনস্ট্রেশনটা আলাদাভাবে করে নাই, মানে ওনার মতো করে উনি তৈরি করছে এটা জাস্ট। এটা হয়তো আমাকে দিয়েছিল, তারপর আমি কারেকশন করার পরে সে ঠিক করে নিছে। আপনারা ক্লিয়ার নাকি? আপনারা ট্রেনিংয়ের ডেমোটা, ওই যে ম্যাডাম যেটা যারা বললেন টিচিংয়ের ডেমোটা কিভাবে তৈরি করবো, টিচিংয়ের ডেমোটা এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। জি, আপনারা যদি এখন একটু বলেন যে কারো কোনো প্রবলেম আছে কি না এই ডেমনস্ট্রেশনের ইয়াতে প্রসেসগুলো বোঝার ক্ষেত্রে। স্যার টিচিং এর ডেমোটা একটু আবার একটু যদি দেখাতেন প্লিজ। এই যে এতক্ষণ যে দেখালাম এটাই তো টিচিংয়ের ডেমো ছিল। হ্যাঁ, আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফর ওয়ার্ক। ওই যে এর আগে যেটা দেখালেন বিউটিফিকেশন, তারপরে তো ওটা টিচিং এর। দেখেন এখানে আমরা একটা দেখাইছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটা দেখাইছি আমরা অ্যাকাউন্টিং ফর কি অ্যাকাউন্টিং এর একটা ইয়া দেখাইছি যে কি এটা সম্ভবত ফ্রিল্যান্সিং ফর অ্যাকাউন্টিং, আরেকটা দেখাইছি বিউটিফিকেশনের। আচ্ছা, তো আমার সাবজেক্ট তো টিচিং, মানে টিচিং এখান থেকে আমি যে কোনো একটা টপিক নিয়ে আমি এটার আপনার উপরে সাবজেক্ট কেন টিচিং হবে ম্যাডাম? আপনার সাবজেক্ট আপনি কি লেভেল করছেন লেভেল 2 না ইংলিশ ফর ওয়ার্ক না? লেভেল 2 তে। জি জি। তাহলে আপনার ইংলিশ ফর ওয়ার্ক হবে, আপনার অকুপেশন হবে ইংলিশ ফর ওয়ার্ক। আপনি ইংলিশ ফর ওয়ার্কের উপর যখন ইয়াটা তৈরি করবেন, ইভিডেন্স তৈরি করার পরে কিন্তু এটা তৈরি করতে হবে, ইভিডেন্স তৈরি করার আগে এটা তৈরি করা যাবে না, কারণ ইভিডেন্সের ডেমনস্ট্রেশন ওই যে সেশন প্ল্যান বি দেখে দেখে এটা তৈরি করতে হবে।
স্যার ওইটা বি তাহলে মানে হচ্ছে আমাদের লেভেল 2 সময় যে একটা মডিউলস প্লাস ইয়া দিয়েছিল, ওই যে পুরো একটা পিডিএফ ফাইল, ওইটাই আমাদের বি না? ওইটা আপনার কেন যে কি হবে? আমি গতদিন আপনাদের পড়ালাম না, এভিডেন্স পড়ালাম না? এভিডেন্সের ভিতরে সেশন প্ল্যান ছিল, ইউনিট ডেলিভারি প্ল্যান ছিল, তাই না? সেশন প্ল্যানের বি স্যার বলছি। প্রথম সেশন প্ল্যানের বি। ও জি। আচ্ছা ঠিক আছে, জি। এই যে আজকে আমরা যেটা তৈরি করলাম, এটা কোথা থেকে আসছে দেখেন? এইটা আমাদের আসছে, এই যে আমরা যে এভিডেন্সটা তৈরি করলাম দেখেন, এটা আমাদের এভিডেন্স। হ্যাঁ, এই যে এভিডেন্সটা আমরা তৈরি করছি, এভিডেন্সে তো এরকমই সবার এভিডেন্স হবে। এই যে এটা হচ্ছে সিএস, এই এভিডেন্স এটা হচ্ছে কি সিএস। এই সিএস এর পরে আমরা কি করছি? টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসের পরে আমরা কি করছি? ইউনিট ডেলিভারি প্ল্যান। এই ইউনিট ডেলিভারি প্ল্যানের ভিতরে প্ল্যান বিটা, এই যে এখানে দেখেন সেশন প্ল্যান এ, আরেকটা আছে সেশন প্ল্যান বি। এই সেশন প্ল্যান বি এর উপর এই যে লার্নিং আউটকাম, আমরা যে প্রেজেন্টেশনে লার্নিং আউটকামটা দিলাম, এই লার্নিং আউটকামটা এখান থেকে নিতে হবে, হুবহু কপি করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এখানে যে লার্নিং আউটকাম দেওয়া হয়েছে, ওই লার্নিং আউটকামের উপর বেস করে আমাকে কি তৈরি করতে হবে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তার মানে আগে আপনাকে এভিডেন্স তৈরি করে নিতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে সেকেন্ডে। ক্লিয়ার এটা? জি স্যার। আপনারা এভিডেন্স তৈরি করেন, এভিডেন্স তৈরি করলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফরম্যাট অনুযায়ী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওই এভিডেন্সের সেশন প্ল্যান বিতে যা থাকবে, এ হবে কি প্রিভিয়াস সেশন, মানে লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশনে আপনি সেশন প্ল্যান এ যে দিয়েছেন ওই এর লার্নিং আউটকামটা বলবেন যে এতে আপনি কি পড়াইছেন। আর নেক্সট সেশনে সির মানে বি এর পরে সি, নেক্সট সেশন হবে কোনটা? সি। ওই সি এর লার্নিং আউটকামটা বলবেন যে আগামী ক্লাসে আমরা এটা পড়বো। ওকে ফাইন, এবার আসেন আমরা ইয়াটা দেখব, কি বলে আমাদের অ্যাসেসমেন্টের ডেমনস্ট্রেশন। দেখেন, অ্যাসেসমেন্টের জন্য আপনার কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে না। অ্যাসেসমেন্টের জন্য আপনার মনে রাখতে হবে যে আপনার ওই যে ইয়া করবেন না, আপনি অ্যাসেসমেন্টের জন্য কিছু শিট তো তৈরি করবেন, এভিডেন্স তৈরি করবেন। এই এভিডেন্সের মধ্যে কয়েকটা শিট আপনাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এভিডেন্স ছাড়া কয়েকটা শিট আলাদাভাবে তৈরি করে নিতে হবে। কি কি শিট? এক নাম্বার হবে অ্যাটেন্ডেন্স শিট, একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হবে। দুই নাম্বার হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট শিট। এটা আপনারা যখন পরীক্ষা দিয়েছেন তখন এই সেলফ অ্যাসেসমেন্ট শিট, অ্যাটেন্ডেন্স শিট এগুলো আপনারা কি করছেন? মানে পূরণ করছেন। বাট ওই সময় তো আপনি অ্যাসেসর হিসাবে এগুলো আপনাকে কি দিতে হবে। আর আপনি ট্রেনি অ্যাসেসর, মানে অ্যাসেসরের ট্রেনিং করার পর পরীক্ষা দিচ্ছেন, তো এনএসডি তো আর আপনাকে পাঠাবে না এগুলো, তাই না? তার মানে আপনাকে এগুলো নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনার ওই অ্যাসেসর যেভাবে আপনার পরীক্ষাটা কন্ডাক্ট করছে, ঠিক আছে, আপনি ওই অ্যাসেসরের মতো করে, ওই অ্যাসেসর হয়তো বা কি যখন ফিল্ডে যায় কাজ করতে তখন হয়তো অনেক জিনিস কি সে ডিরেক্টলি ফলো করে না রুলস রেগুলেশন, বাট আপনি যখন অ্যাসেসরের সামনে পরীক্ষা দিবেন আপনাকে কিন্তু রুলস রেগুলেশন ফলো করতে হবে। ঠিক আছে, এই রুলসগুলো আমরা এখানে বলতেছি। যখন আপনি এই ডেমোটা দিতে যাবেন, আমরা আপনাদের কিছু ভিডিও দিয়ে দিব প্রয়োজনে। আপনি যখন ডেমোটা দিতে যাবেন আপনার মনে রাখতে হবে যে এই ডেমোটা কতগুলো স্টেপে ভাগ করে আপনাকে করতে হবে। এর ভিতরে প্রথম স্টেপ হচ্ছে যে যখনই আপনি অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে সেন্টারের কি ইন্সপেকশন করা, ইন্সপেকশন ফর ওএস। আপনি এখানে কি করবেন? এই যে আশেপাশে একটু হাঁটবেন, হেঁটে দেখবেন এখানে ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি কেমন আছে, জাস্ট মুখে বলবেন ল্যাব ফ্যাসিলিটি ভালো আছে, লাইট ভালো আছে, ঠিক আছে, কোনো রকম হ্যাজার্ড নাই, রুম ভালো, ফায়ার সেফটি আছে, ইমার্জেন্সি এক্সিট আছে, ছেলেদের জন্য আলাদা টয়লেট আছে, মেয়েদের জন্য আলাদা টয়লেট আছে, এগুলো আপনি এসে বলতে পারেন। তাহলে আপনাকে মূল কথা বলতে হবে যে আজকের যে পরিবেশ, আজকের যে কনটেক্সট, এই কনটেক্সটটা আজকে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য উপযুক্ত একটা সেন্টার এটা। তাহলে প্রথম কথা, আজকের সেন্টারটা আপনার অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযুক্ত কিনা, ঠিক আছে, এইটা প্রথম প্রমাণ করা। তার মানে আপনার প্রথম কাজই হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন করা। ঠিক আছে, আপনি এসে হ্যাজার্ড ইন্সপেকশন করবেন। এটা কিন্তু একটা লিস্টেড পয়েন্ট। এই যে আপনি এখানে যে ফরম্যাটটা দেখতেছেন এই ফরম্যাট অনুযায়ী কিন্তু কি থাকবে,
অ্যাসেসরের কাছে থাকবে কি চেকলিস্ট। তাহলে সে প্রথমে দেখবে যে হ্যাঁ আপনি আসার পরে কি করছেন, হ্যাজার্ড ইন্সপেকশন করছেন, সে এখানে রাইট দিবে। এরপরে আপনি কি করবেন, গিটিংস করবেন, তাদের সাথে পরিচয় হবেন, তাদেরকে সালাম দিবেন এবং তাদের সাথে কি ইন্ট্রোডিউসিং হবেন নিজে, যে আপনি একজন এনএসডি সার্টিফাইড কি অ্যাসেসর, ঠিক আছে। আজকে সারাদিন আপনি তাদের সাথে কি ফ্যাসিলিটেটর হিসাবে অ্যাসেসমেন্ট কার্য পরিচালনা করবেন। আপনাদের সারা দিনের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা আজকে আমার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে সলভ করে আজকে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাব আমরা, ঠিক আছে। মানে আপনি যে একজন ফ্যাসিলিটেটর, একজন টিচার না, একজন কি ম্যাজিস্ট্রেট না, ঠিক আছে। এটা আপনাকে প্রথমে বুঝিয়ে দিয়ে অ্যাসেসমেন্টের পরিবেশটাকে কি করতে হবে, হালকা করে নিতে হবে, যেন যারা এসএসসি আছে তারা আপনাকে দেখে, আপনার কথাবার্তা দেখে ঘাবড়ায় না যায়। যারা এসএসসি আছে তারা যেন সুন্দর একটা পরিবেশ পায়, যে পরিবেশটা তার জন্য হ্যাজার্ডিয়াস না মনে হয়, যে পরিবেশটা তার জন্য অনেক সহজ সরল মনে হয়, যেই পরিবেশটা অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য উপযুক্ত, ঠিক আছে। এইটুকু যদি হয়ে যাওয়ার পরে আপনাকে ওই যে আমরা প্রত্যেককেই কী দেই, সেলফ অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে একটা অ্যাগ্রিমেন্ট শিট দেই, যে আপনার এনএসডির সাথে, আমরা বলি এনএসডির সাথে একটা কন্ট্রাক্ট, আসলে বাস্তবতা কিন্তু এনএসডির সাথে কন্ট্রাক্ট হচ্ছে, বাট কন্ট্রাক্টটা আপনি কেন করতেছেন, এনএসডি থেকে যে রিপ্রেজেন্টেটিভ আসছে ওই রিপ্রেজেন্টেটিভ আপনাকে 6টা জিনিস ক্লিয়ার করে দিছে, এবং এখানে লেখা আছে যে আপনি এই 6টা জিনিস উনি ক্লিয়ার করার পর ভালোভাবে বুঝছেন, বোঝার পর আপনি ইয়েস টিক চিহ্ন দিয়ে এখানে সিগনেচার করতেছেন অ্যাগ্রিমেন্ট শিটে, ঠিক আছে। কি কি আপনি বুঝছেন এই জিনিসগুলো আপনাকে কি আপনাকে দায়িত্ব নিয়ে কি বুঝাই দিতে হবে। তাহলে প্রথমে কি বুঝায়, কনটেক্সট অ্যান্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আপনাকে আগে প্রথমেই বলে নিতে হবে যে ওই যে হ্যাজার্ড ইন্সপেকশন করলেন, হ্যাজার্ড ইন্সপেকশন করে আপনি বলবেন যে দেখেন আপনারা ভালো আছেন, আপনারা আসার 1 ঘন্টা আগে আমি কি চলে এসেছি এবং এসে এই সমস্ত কি সেন্টারটার কনটেক্সটটা আমি পর্যবেক্ষণ করেছি, আমার কাছে কোনো পটেনশিয়াল হ্যাজার্ড এখানে চোখে পড়ে নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে আজকের সেন্টারটা কি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযুক্ত। তো আপনারা এখানে কেন আসছেন বলতে পারবেন? তখন ওনারা বলবে স্যার অ্যাসেসমেন্ট দিতে আসছি। আপনি জিজ্ঞেস করতে পারেন যে কি অ্যাসেসমেন্ট কেন দেয়, কী কারণে দেয়, ঠিক আছে। ওনারা কেউ বলতে পারে সার্টিফিকেটের জন্য, কেউ বলতে পারে কি কারেন্ট কম্পিটেন্সি যাচাই করার জন্য, ঠিক আছে। এক একজন এক এক কথা বলতে পারবে, কেউ বলতে পারে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, যে যেটাই বলুক, মানে তার পারপাস উদ্দেশ্যটা আপনাকে বের করতে হবে, সে এখানে কেন আসছে। 2 নাম্বার, আপনি যে অ্যাসেসমেন্টটা নিচ্ছেন এই অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, এই শব্দটা বলে দিতে হবে, ঠিক আছে। যে আজকে যে অ্যাসেসমেন্টটা আমরা নিচ্ছি এইটা এনএসডির আন্ডারে পরিচালিত একটি প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট। এখানে প্রজেক্ট মানে কিন্তু কি অ্যাসেটের প্রজেক্ট না, সিসিবির প্রজেক্ট না, এখানে প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্ট, যে আজকে এটা এমন একটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, যে প্রজেক্ট বেস অ্যাসেসমেন্টে আমরা সুনির্দিষ্ট কতগুলো এভিডেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে কম্পিটেন্স অর নট ইয়েট কম্পিটেন্স দিব। অর্থাৎ আপনাদের দক্ষতাকে আমরা কতগুলো সুনির্দিষ্ট এভিডেন্সের উপর ভিত্তি করে কি করব, যাচাই বাছাই করব। যেহেতু একেবারে সুনির্দিষ্ট এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা আপনাদের কম্পিটেন্সটাকে যাচাই বাছাই করতেছি, এই কারণে এটাকে আমরা কি বলতেছি, প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট বলতেছি। এরপরে আমরা জিজ্ঞেস করব আপনারা কোন অকুপেশন থেকে আসছেন, কেউ কেয়ার গিভিং বলতে পারে, কেয়ার গিভিং হলে ঠিক আছে, কেউ কম্পিউটার অপারেশন বলতে পারে, মানে এইখানে না, মানে নর্মালি যখন আপনি যাবেন আপনি তো একটা কাজের জন্য যাবেন। আপনি যদি এখানে অ্যাসেসর হিসাবে পাস করেন ইংলিশ ফর ওয়ার্ক, তাহলে আপনাকে শুধু অ্যাসেসমেন্ট নিতে পাঠাবে ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর জন্যই, অন্য কোনো কাজের জন্য পাঠাবে না। তাহলে আপনি জিজ্ঞেস করবেন যেখানে সবাই ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর জন্য আছেন কিনা, আপনাদের ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে, একটু জিজ্ঞেস করে নিতে হয় এগুলো, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, আজকের যে অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা, ঠিক আছে, এই অ্যাসেসমেন্ট প্রসিডিউরটাই এবং এভিডেন্স কালেক্টের ধরনটা বলে দিতে হবে, যে আজকে আমরা সারাদিন অ্যাসেসমেন্টের যা যা করব, কি করব, আমরা অ্যাসেসমেন্টে প্রথমে রিটেন এক্সাম নিব 1 ঘন্টার, এরপরে কি রিটেন এক্সামের পরে আপনারা একটা ব্রেক পাবেন, ব্রেকে রিফ্রেশ হওয়ার পরে আমরা ডেমনস্ট্রেশন নিব 2 ঘন্টা, এরপরে আমরা ওরাল ভাইবা নিয়ে ফিডব্যাকের মাধ্যমে আজকের পরীক্ষাটা শেষ করব, মানে আজকে অ্যাসেসমেন্টটা শেষ করব, ঠিক আছে। এই যে আমরা প্রসেসটা বলে দিলাম, এভিডেন্স কালেক্টের ধরনটা বলে দিলাম, এইটাও কি ওই সিস্টেমের একটা পার্ট। এরপর রাইট টু দ্য অ্যাপিল, মানে ওদেরকে সচেতন করে দিতে হবে, দেখেন আপনার সাথে আমার কোনো পার্সোনাল ইন্টারাকশন নাই, ঠিক আছে। আমি এখানে যে ডকুমেন্টস পাবো সেই এভিডেন্স, আমি এখানে যে এভিডেন্স পাবো সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি কি আজকে আপনাকে কম্পিটেন্স অর নট ইয়েট কম্পিটেন্স দিব, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে আমার জাজমেন্টে আপনি পুরোপুরি খুশি না,
ঠিক আছে, যে আমার উপরে না, আসলে আমার জাজমেন্টের উপরে আপনি পুরোপুরি খুশি না, তাহলে আপনি আজকেই কি করতে পারেন, এনএসডি বরাবর আমার জাজমেন্টের বিরুদ্ধে অ্যাপিল করতে পারেন। ঠিক আছে, অ্যাপিল করতে পারেন, তবে এটা আজকে 24 ঘন্টার মধ্যেই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আজকে 24 ঘন্টার মধ্যেই করতে হবে, কারণ আমার সিগনেচার লাগবে, এনএসডি থেকে যে ব্যক্তি আসছে প্রতিনিধি তারও সিগনেচার লাগবে। সো 24 ঘন্টার মধ্যে আজকের মধ্যেই কি এটা করে ফেলতে হবে, কারণ আজকে আপনার রেজাল্ট দিয়ে দিব, রেজাল্টের সাথে সাথে আপনি কি এটা করে ফেলতে পারবেন। লাস্ট ওয়ান বলতেই হবে যে আপনাদের যদি কারোর কোনো স্পেশাল নিড থাকে, ওই যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, যদি কারোর কোনো স্পেশাল নিড থাকে বা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, আপনারা দয়া করে আমাকে জানাবেন। আমি কি অ্যাসেসমেন্টের যে প্রিন্সিপাল আছে ওই প্রিন্সিপালকে ভায়োলেট না করে, বা অ্যাসেসমেন্টের যে নর্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ওই নর্মস অ্যান্ড কন্ডিশনকে ভায়োলেট না করে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাকে কি স্পেশাল নিড পূরণ করার জন্য চেষ্টা করব, অথবা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি চেষ্টা করব। এতটুকু জিনিস আপনাকে বর্ণনা করে দিতে হবে। যখন আপনি বর্ণনা করে দিবেন, বর্ণনা করার শেষে তাহলে আপনি জিজ্ঞেস করবেন আপনারা কি অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত, নাকি বাইরে থেকে রিফ্রেশ হয়ে আসবেন। যদি আপনারা বলেন অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুত, তাহলে আমরা অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা শুরু করতে পারি। ওকে, ওনারা যদি বলে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শুরু করবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার প্রথমে আপনি ওদেরকে সেলফ অ্যাসেসমেন্ট, প্রথমে আপনি কি করবেন, সেলফ অ্যাসেসমেন্ট দেওয়ার, হ্যাঁ সেলফ অ্যাসেসমেন্টটাই সবার আগে দিতে হয়। সেলফ অ্যাসেসমেন্টটা যখন সে পূরণ করবে আপনি তখন বলে দিবেন, দেখেন এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট শিট, এই শিটে আপনার যতগুলা ইউনিট অফ কম্পিটেন্সি আছে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোনো একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া যদি আপনার জানা না থাকে বা পড়া না থাকে বা আপনি নো দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু আজকে আর অ্যাসেসমেন্ট দিতে পারবেন না, যে পর্যন্ত ওটা আপনি শেষ করে না আসবেন। ঠিক আছে, আপনাকে এখানেই খাতা জমা দিয়ে চলে যেতে হবে। পরবর্তীতে এনএসডি থেকে বা আপনাকে এই আপনার কেন্দ্র থেকে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি ওইটা রিমুভ করবেন। তার মানে আজকে অ্যাসেসমেন্ট দেওয়ার শর্ত হচ্ছে আপনাকে সবগুলো যে জায়গায় কি দিতে হবে, ইয়েস দিতে হবে, কারণ আমরা যে কম্পিটেন্সিগুলার অ্যাসেসমেন্ট নিতে আসছি সবগুলা কম্পিটেন্স আপনি পারেন, ওই বিষয়গুলোতে আপনি দক্ষ। ঠিক আছে, এটা জেনেই আপনার কম্পিটেন্সি আজকে মানে আজকের অ্যাসেসমেন্টটা আমাদের কন্ডাক্ট করতে হবে। ঠিক আছে, সো এখানে যারা আজকে অ্যাসেসমেন্ট দিতে আগ্রহ, কেউ কোনো ওই নোতে টিক দিতে পারবেন না, সবাইকে কি ইয়েসে টিক দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট শিট, আপনাকে বুঝাই দিতে হবে যে সেলফ অ্যাসেসমেন্ট শিটে যদি কেউ কোনো নোতে টিক দেয় তাহলে সে আজকে অ্যাসেসমেন্টের জন্য কি যোগ্য ব্যক্তি হিসাবে থাকবে না, তাকে অন্য দিন অ্যাসেসমেন্ট দিতে হবে। যখন সেলফ অ্যাসেসমেন্ট শিটে কোনো ব্যক্তি সবগুলোতে ইয়েস টিক দিবে, তার মানে উনি আজকে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আসছে, উনি আজকে অ্যাসেসমেন্ট দিবে। এখন ওনাকে আপনি কি দিবেন, অ্যাটেন্ডেন্স শিট, রেজিস্ট্রেশন শিটের সাথে মিলিয়ে অ্যাটেন্ডেন্স শিটটা সিগনেচার করাবেন সবাইকে। এবং যখন আপনি অ্যাটেন্ডেন্স শিট সিগনেচার করাবেন, আপনার তো পেয়ারের সাথে আপনি এই কাজটা করতেছেন, যখন আপনি ওনাকে অ্যাটেন্ডেন্স শিটটা সিগনেচার করাবেন সাথে সাথে আপনি ওনার ভোটার আইডিটা চাবেন, ভোটার আইডি নাম্বারটা জিজ্ঞেস করবেন, যেন ওই ব্যক্তি পরীক্ষা দিচ্ছে কিনা এটা আপনি কি হতে পারেন, নিশ্চিত হতে পারেন। ঠিক আছে, নেক্সট ওয়ান 6 নম্বর এসে আপনি কি দিবেন, অ্যাগ্রিমেন্ট শিটটা দিবেন। তার মানে আমরা প্রথমে দিলাম সেলফ অ্যাসেসমেন্ট শিট, এরপরে দিলাম কি রেজিস্ট্রেশন অ্যাটেন্ডেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন শিট, এরপর আমরা কি দিলাম কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট অ্যাগ্রিমেন্ট। তাহলে অ্যাগ্রিমেন্ট মানে কি, এই যে এই 6টা ইয়া সহ অ্যাগ্রিমেন্ট থাকবে, আপনি অ্যাগ্রিমেন্ট শিটটা দিয়ে বলবেন এই যে অ্যাসেসমেন্ট শুরুর আগে আমরা আপনাকে কতগুলো বিষয় জানালাম, ওই বিষয়গুলো অ্যাগ্রিমেন্ট শিটে দেওয়া আছে, আপনি যদি বিষয়গুলো বুঝে থাকেন তাহলে ইয়েস টিক দিয়ে এখানে সিগনেচার করে দিবেন। আর যদি কোনো বিষয় এখনও না বুঝে থাকেন আমাকে বললে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তাহলে অ্যাগ্রিমেন্ট শিট শেষ। এখন আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমাদের অ্যাসেসমেন্ট মূল পর্বটা এখন শুরু হবে। ঠিক আছে, সো আপনাদের যাদের আচ্ছা আরেকটা বিষয় আমরা একটু বলি, যখন আপনার ইন্সপেকশন শেষ হবে, মানে 1 নম্বর ধাপটা শেষ হবে, 1 নম্বর ধাপের শেষে যখন 2 নম্বর ধাপে আসবেন তখন ব্ল্যাকবোর্ডে কিন্তু কেন্দ্রের নাম, আপনার অ্যাসেসরের নাম, ঠিক আছে, এই জিনিসগুলো আজকের তারিখ, পরীক্ষা টাইম মানে পরীক্ষা শুরু হওয়ার টাইম, এই জিনিসগুলো একটু ব্ল্যাকবোর্ডে কী করতে হবে, লিখে দিতে হবে। ঠিক আছে, লেখার পরে আপনি এখানে এক্সপ্লেন শুরু করবেন। ওকে, এরপরে কি, এরপর আপনি বলবেন যে মানে লাস্ট 6 নম্বরের পরে আপনি বলবেন যে আপনাদের কোনো ব্রেকের দরকার আছে কিনা, আমরা মূল পর্বে চলে যাব। ঠিক আছে, যদি কেউ ব্রেক নিতে চায় তাহলে ব্রেক দিবেন, রিফ্রেশমেন্ট করে আসবে 5 মিনিট। রিফ্রেশমেন্টের পরে আপনি বলবেন যে দেখেন রিটেন পার্ট শুরু হলে কিন্তু আপনি আর কোনো 1 ঘন্টার মধ্যে আর বেরোতে পারবেন না। ঠিক আছে, সো যদি রিফ্রেশমেন্ট লাগে নিয়ে আসেন, আর না লাগলে আমরা তাহলে রিটেন পার্ট শুরু করি। এখন রিটেন পার্টের কোশ্চেন দিবেন, কোশ্চেন দেওয়ার সময় আপনি ইলেকট্রিক ডিভাইসগুলো নিয়ে নিতে পারেন, একটু কড়াকড়ি করতে পারেন আর কি। হ্যাঁ,
তাদেরকে আলাদা আলাদাভাবে সুন্দর করে মানে সাজিয়ে বসাতে পারেন, মানে আপনার মতো করে এমন একটা পরিবেশ তৈরি করবেন যে পরিবেশে কেউ যেন কারোর সাথে দেখাদেখি করতে না পারে, বলা বলি করতে না পারে, ঠিক আছে? এরকম একটা পরিবেশ রিটেন পার্টের জন্য আপনি তৈরি করে নেবেন। এরপর রিটেন পার্টের টুলসগুলো আপনি তাদেরকে দিয়ে দিলেন, এবং কি টুলসগুলো 1 ঘন্টা পরে জাস্ট আপনি 2 মিনিটের মধ্যে বলবেন, এই আর কিন্তু 5 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট সময় বাকি আছে, ঠিক আছে, স্টপ রাইটিং, খাতা জমা দেন সবাই। এই যে খাতা জমা দিবে, ঠিক আছে? জমা দেওয়ার পরে খাতা নিয়ে আপনি আবারও বলতে পারেন যে এখন আপনারা একটা শর্ট ব্রেক নিতে পারেন, ঠিক আছে? শর্ট ব্রেক নেওয়ার পর আপনারা ওই 220 নাম্বার কক্ষে আসবেন, 220 নাম্বার কক্ষে আপনাদের ডেমনস্ট্রেশন হবে, ঠিক আছে? ওইখানে দেখা হবে, ঠিক আছে? এরপরে আপনি কি, ওরা ডেমনস্ট্রেশনে আসবে, ডেমনস্ট্রেশনে ওদেরকে জব শিট দিবেন, স্পেসিফিকেশন শিট দিবেন, এবং আপনার কাছে থাকবে অবজারভেশন চেকলিস্ট। তারপরে ওরা কি করবে, জব শিট স্পেসিফিকেশন শিট অনুযায়ী কাজ শুরু করবে আপনার পেয়ার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কাজের মধ্যে অবশ্যই আপনাকে কন্টিজেন্সি কোশ্চেন করতে হবে। আপনি যদি এখানে কাজের মধ্যে কন্টিজেন্সি কোশ্চেন না করেন, তাহলে কিন্তু কি, কন্টিজেন্সি কোশ্চেন না করলেই কন্টিজেন্সি কোশ্চেনের জন্য মার্কস আছে, এটা আপনি পাবেন না, ঠিক আছে? এরপর আপনাদের ডেমনস্ট্রেশন শেষ হয়ে যাবে, ডেমনস্ট্রেশনের পরে আপনি ওরাল নেবেন, ওরালের পরে আপনি ওরাল পরে বলবেন যে ঠিক আছে আপনার ওরাল শেষ, ওরালে কোশ্চেন জিজ্ঞেস করবেন 2টা 1টা করে, কোশ্চেন শেষ, ঠিক আছে, আপনি একটু বসেন, আমরা ফাইনাল কার্ডস পেপার তৈরি করে আপনাদেরকে জানাচ্ছি। এরপর আপনি কার্ডস পেপার তৈরি করবেন, কার্ডস পেপার তৈরি করে আপনি কি ফিডব্যাকে যাবেন। কার্ডস পেপার তৈরি পরেই ফিডব্যাকটা আবশ্যিক। এরপর আপনি কার্ডস পেপারটা দিবেন একজনকে, দিয়ে একজনকে বলবেন যে সে কম্পিটেন্স হয়েছে, তাকে ফিডব্যাক দিবেন। তখন তাকে আপনি ফিডব্যাক দিবেন যে আপনার তো প্রিপারেশন যথেষ্ট ভালো, মানে এখন আপনি পজিটিভ, আমরা জানি ফিডব্যাক 3টা ভাগে দেয়, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, কি স্কিল কিস, তাই না? তাহলে আপনি তাকে প্রথমে পজিটিভ কথাগুলো বলেন, আপনার রিটেন খুব ভালো হয়েছে, তার মানে আপনি সিভিএলএমগুলো খুব ভালোভাবে স্টাডি করেছেন, আপনার ডেমনস্ট্রেশনও চমৎকার হয়েছে, ঠিক আছে, আপনাকে ওরাল 2টা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, চমৎকার উত্তর দিয়েছিলেন, ঠিক আছে? তার মানে আপনি মোটামুটিভাবে আজকের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়ে আসছেন। কি মনে হয় আপনার, আপনি কি কম্পিটেন্স হবেন আজকে? ঠিক আছে, হ্যাঁ উনি কম্পিটেন্স, হ্যাঁ আপনি ঠিকই কম্পিটেন্স হয়েছেন আজকে। আর একটা কথা বলি যে আপনি এখানে কিন্তু বসে থাকেন না, আপনাকে রেগুলার স্কিলগুলো কী করতে, আপগ্রেড করতে হবে। আপনি লেভেল 2টা করেছেন, মানে লাস্ট মুহূর্তে কী করতে হবে, তাকে তার কেরিয়ার ডেভেলপমেন্টের পাথওয়েটা বলে দিতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে পজিটিভ কথা বলি, এরপরে কি নেগেটিভ কথা বলি, নেগেটিভ কথার মধ্যে মাঝখানে অবশ্যই কিছু নেগেটিভ কথা আমরা ঢুকাবো, যে দেখেন আপনার তো প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই যে অ্যানালাইটিক্যাল জায়গাতে আপনি একটু দুর্বল আছেন, আপনি ওই যে সিবিএলএম নাম্বার 6 যেটা আছে ওই সিবিএলএমটা একবার পড়বেন, তাহলেই কি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা তাকে মানে সামনের দিকে আরও কিছু কোর্স আছে এটার সাথে রিলেভেন্ট, এই কোর্সগুলো করার জন্য দিয়ে তাকে কংগ্রাচুলেশন দিয়ে শেষ করব। আরেকটা দিব নট ইয়েট কম্পিটেন্স। নট ইয়েট কম্পিটেন্স মানে কি, সে নট ইয়েট কম্পিটেন্স হয়েছে মানে ফেল করেছে, ঠিক আছে? তাহলে তাকে আমরা বলবো, তো একইভাবে ফিডব্যাক, যে আপনার পরীক্ষা কেমন হয়েছে মনে হয় আপনার, তারপর উনি তো ওনার একটা ফিডব্যাক বলবে, তারপরে বলবেন দেখি আপনার এই ফিডব্যাকটা আমরা ডকুমেন্টের সাথে মিলিয়ে দেখি। আপনি রিটেনে পেয়েছেন 20, দেখেন আপনার তো অনেক বড় গ্যাপ আছে রিটেনে, ঠিক আছে? রিটেনে আপনি 10টা কোশ্চেনের ভুল আনসার করেছেন, ঠিক আছে? রিটেনটা আপনাকে আরেকবার পড়তে হবে, কারণ কি আপনি যদি একজন ভালো দক্ষ কর্মী হিসাবে কি নিজেকে এস্টাবলিশ করতে না পারেন, তাহলে কিন্তু কি এই দক্ষতার কোনো মূল্যই থাকবে না। তার মানে রিটেনে কিন্তু আপনার যথেষ্ট দুর্বলতা আছে, ঠিক আছে? আর আপনার ডেমনস্ট্রেশন মোটামুটি ভালোই হয়েছে, আপনার কি এই না রিটেনে আপনি ডেমনস্ট্রেশনও মোটামুটি ভালো হয়েছে, ওরালে আপনাকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করে একটা প্রশ্নের উত্তর আপনি কি দিতে পারেন নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু আপনি রিটেনে কি কম্পিটেন্ট হতে পারেন নাই, ঠিক আছে, তাহলে আপনাকে আবারও কি অ্যাসেসমেন্টটা আরেকবার দিতে হবে, কারণ রিটেন পেপারটা এমনভাবে তৈরি করা হয় যে সবগুলো ইউনিট থেকেই কি এখানে নেওয়া হয়। রিটেনে যদি কেউ ফেল করে তাহলে তাকে কি শুধুমাত্র সিবিটিএ বাদ দিয়ে বাকি যে কোনো লেভেলে রিটেনে ফেল করলে পুরাটা আবার দিতে হবে, ঠিক আছে? যদি সে রিটেনে পাস করে তাহলে ডেমনস্ট্রেশনে যদি খারাপ করে, ডেমনস্ট্রেশনে যে অংশটাতে খারাপ করবে, যেমন আপনি কি ব্লাড প্রেশার মাপতে পারেন না, এই ব্লাড প্রেশারটাতেই সে কি, অন্যগুলা যদি পারেন ব্লাড প্রেশার না পারেন, যেটা পারবেন না ওটাতেই শুধু কি আপনাকে রিঅ্যাডমিশনের জন্য করতে হবে, ঠিক আছে? তাহলে ফিডব্যাকটা দিতে হবে, ফিডব্যাক দিয়ে কার্ডস কপিটা সুন্দর করে বুঝায় দিতে হবে। কার্ডস কপি কীভাবে তৈরি করা হয় এইটা আপনাদের সাথে যখন রিটেন ক্লাস হবে তখন আমরা এইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তবে কার্ডস কপিটা দেওয়া শিখতে হবে, আপনি আপনার নিজের কার্ডস কপিটা দেখবেন যে আপনাকে কিভাবে ওইখানে কিভাবে দাগ দিছে, কি করে আপনাকে কম্পিটেন্স বানাইছে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ওভারঅল একটা প্রিপারেশন, আপনার টোটাল অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা, ঠিক আছে? এখানে যদিও সারাদিন সময় লাগে, বাট আমরা তো সারাদিন সময় লাগাবো না, কারণ 1 ঘন্টা সময়টা আমাদের 1 মিনিটে শেষ হয়ে যাবে। খাতা দেওয়ার সাথে সাথে বলবো আপনারা 5 মিনিট সময় বাকি আছে, আপনার সময় শেষ,
ডেমনস্ট্রেশনে তো আমরা বলবো যে এটা আপনি করেন, এটা আপনার জব শিট, স্পেসিফিকেশন শিট, উনি কাজ করতে থাকবে, এমনি হাতের এদিক সেদিক ঘুরাবে, আপনি একটা কন্টিজেন্সি কোশ্চেন করবেন, কন্টিজেন্সি কোশ্চেন করে ডেমনস্ট্রেশন শেষ করে দিবেন, ঠিক আছে? বাট আপনাকে টোটাল জিনিসটা যা আমরা করি পুরাটা শর্টলি, একদম শর্ট ফিল্মের মতো কি করতে হবে, অভিনয় করে দেখাতে হবে। জি, আপনারা এখন আমাকে বলতে পারেন ডেমনস্ট্রেশন রিলেটেড কারোর কোনো জানার কিছু আছে কিনা। স্যার এই ডেমোর ফাইলটাকে আমাদের দিয়ে দিবেন নাকি স্যার একটু? আমার সবই আপনাদের দিয়ে দিব। দেখেন এগুলো আমার কাছে রেখে কি লাভ হবে, তাই না? আমার কাছে যে জিনিসগুলো আমার মনে হয় যে এখন তো আমাদের কাছে নাই স্যার এটা। আপনাদের কাছে এটা কিভাবে থাকবে? আপনারা কি এর আগে ক্লাস করছেন? করি নাই স্যার, কিন্তু মনে হয় ক্লাসের আগে দিলে পরে আমরা একটু প্রিপারেশন নিতে পারতাম, দেখে ক্লাস করার পর দিলে জিনিসটা একবার নেগলেন্সি হয়, এই জন্য। ক্লাসের আগে দিলে আপনি এটা প্রিপারেশন নিচ্ছেন? ক্লাসের আগে তো আমরা সিবিএলএম দিছিলাম, প্রিপারেশন নিছিলেন? জি স্যার। শুধু বললে হবে না, ঠিক আছে? স্যার জি। বললেও বিপদ, না বললেও বিপদ স্যার। তাহলে এখন আমরা সিবিএটে করবে যাই তো বিপদে পড়তেছি স্যার, দেখতেছি। না, আপনারা বিপদে পড়তেছেন না, ঠিক আছে? যে জিনিসটা যখন আপনাদের কাছে দরকার ওই জিনিসটা ওই সময় আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রোভাইড করার জন্য। আমরা তো চাইলে এভিডেন্স যা আছে সব কিছু ওই দিনই আপনাকে দিয়ে দিতে পারি। এটা কি আমার জন্য খুব টাকা পয়সা খরচের বিষয়? আমাকে কি বিয়া করে দিতে হবে, চিঠিপত্রের মাধ্যমে দিতে হবে, ডাক টিকিট কিনতে হবে, এগুলা করতে হবে? আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আমার তো কোনো সমস্যা নাই। কেন দিচ্ছি না? কারণ এটা দিলে আসলে আপনি পড়বেনও না, কিছু বুঝবেনও না। এটা আমি বুঝাই দেওয়ার পরে আপনি পড়তে যেভাবে সুবিধা হবে, আপনি এটা মানে না বুঝাই দিলে এটা আপনি পড়ার কিছুই পেতেন না। সহজ কথা হচ্ছে এটা। এই যে আমি যে ফরম্যাটটা আপনাকে বলে দিলাম, এটা বলে দেওয়ার পরে আপনার মাথায় যেভাবে এটা পড়ার সময় কাজ করবে, আমি যদি আপনাকে এটা বলে না দিতাম তাহলে আপনি এটা পড়া আপনার কাছে পড়া না পড়া একই রকম বিষয় হতো। আমার কথাটা ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। মানে এই যে আমি এখন আপনাকে আজকে যে ফরম্যাটটা দিয়ে দিব, এটা যদি আপনি এখন একদিন দুই দিনের মধ্যে পড়েন তাহলে দেখবেন আপনার অনেক জিনিস পরিচিত লাগবে, হ্যাঁ? আর যদি এটা এক সপ্তাহ পরে পড়েন, আপনি প্রথম 24 ঘন্টার মধ্যেই কি 50% জিনিস ভুলে যাবেন। আর যদি 48 ঘন্টা 72 ঘন্টা পরে করেন, মনে থাকবে 10% থেকে 12%। আর বাকি আমার সব কথা ভুলে যাবেন আপনি। জি, কারো কোনো কোশ্চেন নাই? স্যার দেখেন আপনারা আমরা জি বলেন। এভিডেন্স এবং হলো স্লাইড প্রেজেন্টেশন হুম। এটা তৈরি করে আপনাকে জমা দিতে হবে কবে? এটা আসলে কি স্পেসিফিক ডেটটা কিন্তু আমি বলি নাই। আমি বলছি যে সামনের সপ্তাহে যদি আপনারা যখন ইচ্ছা করবেন যে আমার সাথে আপনাদের যদি ওই লাইভ ক্লাস করার ইচ্ছা থাকে, ঠিক আছে? তাহলে আপনাকে ডেমো এটা সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। আপনি যদি এটা আমাকে 2 মাস পরে দেন আমার তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এটা আপনি যদি আমাকে জমা না দিয়ে আমার কাছ থেকে কারেকশন না করে নেন, এক কপি প্রিন্ট আউট না করলে তো আমি আপনার সাথে লাইভ ক্লাস করব না। সেই ক্ষেত্রে লাইভ ক্লাসটা শিডিউল ডেট কবে পড়তেছে? মানে আপনারা মোটামুটি দেখেন এই যে এই সপ্তাহে আমরা মোটামুটি ভাবেই যে আগামী ক্লাসটা আমরা সিবিএলএম গুলোর উপরে একটা বেসিক আলোচনা করে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু আলোচনা করে শেষ দিব, হ্যাঁ? শেষ দিলে আপনাকে এক সপ্তাহ সময় দিতে পারি, তারপরের সপ্তাহে আমরা চাইলে লাইভ ক্লাস করতে পারি। তাহলে স্যার মানে আমাদের ইয়েটা থাকে, এই প্রিপারেশনটা থাকে যে এতদিনের মধ্যে আমরা এটা করে হ্যাঁ, এটা বলতেছি এই যে এই সপ্তাহ, আমি বলি 2 সপ্তাহ, এই সপ্তাহ তার সামনের সপ্তাহ, এই সপ্তাহ এবং তার সামনের সপ্তাহ। সামনের সপ্তাহ আমি আপনাদের ফুল বন্ধ দিয়ে দিব। শুধু এভিডেন্সটা দেব আপনাকে, না স্লাইডও দেব? এভিডেন্সটা তৈরি করে আমাকে আগে দেন, কারণ এভিডেন্স কমপ্লিট না হলে তো স্লাইড তৈরি করতে পারছেন না আপনি। আচ্ছা স্যার। আপনাকে এভিডেন্স তৈরি না করতে পারলে তো আপনি স্লাইড তৈরি করতে পারবেন না, কারণ এভিডেন্সের উপর বেস করেই তো স্লাইড। স্যার এখন
এখানে এভিডেন্সের একটা এই ডেমো যেটা দেখলাম, ওখানে এভিডেন্স নাম্বার 1, এভিডেন্স নাম্বার 2, 3 এইভাবে উনি প্রেজেন্ট করেছেন না? কিন্তু আমাদের সিভিএলএম এ তো হলো চ্যাপ্টারের বিষয় আছে, সিকোয়েন্স আছে প্রত্যেকটা জিনিসের। তো সেটা কি এভিডেন্স নাম্বার 1, 2, 3 আমি না, আপনার কথাটা আমরা- ক্লিয়ার না। আমি একটু এটা ওপেন করি। এখানে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর যে ইয়েটা ডেমোটা দেখলাম, এখানে সাব্বির হোসেন সিকদার উনি তৈরি করেছেন। তো এখানে যেমন উনি এভিডেন্স নাম্বার 2 মেইনটেনেন্স এন্ড হাউসকিপিং চেকলিস্ট এভাবে আর কি ইয়ে করেছে। এভিডেন্স নাম্বার 3 আপনি কোনো জায়গায় এভিডেন্স নাম্বার চেঞ্জ করার কোনো দরকার নাই। হুবহু এই ফরম্যাট এই ইয়েতেই আপনি দিবেন, 1 2 3 4 এই ফরম্যাটেই দিবেন, ঠিক আছে? আচ্ছা, ফরম্যাট এটাই ইউজ করব। হ্যাঁ, ফরম্যাট এটাই ইউজ করবেন। ভিতরে লেখা ডাটা চেঞ্জ করতে ইচ্ছা করলে সেটা চেঞ্জ করব। চেঞ্জ করতে ইচ্ছা করলে না, এটা তো চেঞ্জ করা আপনার জন্য ম্যান্ডেটরি। যেমন আমরা তো বলছি 1 নাম্বার এবং 2 নাম্বার শিটে খুব বেশি চেঞ্জ না করলেও চলবে, বাট 3 নাম্বার শিট থেকে তো চেঞ্জ হবেই সবার। 1 নাম্বার এবং 2 নাম্বার শিটে আপনার নাম ছাড়া আপনি যদি কিছুই চেঞ্জ না করতে চান তাও হবে, ঠিক আছে? বাট 3 নাম্বার শিট থেকে তো ফুল চেঞ্জ। আপনার আলাদা হবে না, সিএস আলাদা হবে না। 3 নাম্বার শিট থেকে পুরা চেঞ্জ হবে। আপনার সিএস আলাদা হবে, আপনার সিএস অনুযায়ী আপনার টাস্ক অ্যানালাইসিস করতে হবে, আপনার সিএস অনুযায়ী আপনার ইউনিট প্ল্যান করতে হবে, আপনার সিএস অনুযায়ী আপনার কি ওই সেশন প্ল্যান করতে হবে। ঠিক আছে? 3 নাম্বার থেকে চেঞ্জ শুরু হবে। 3 নাম্বারটা আপনার কোনো চেঞ্জ হবে না, মানে 3 নাম্বারটা আপনার অকুপেশনের কারণে চেঞ্জ হবে, হ্যাঁ? বাট 4 নাম্বার থেকে আপনি চেঞ্জ করা শুরু করবেন ওই অকুপেশনের উপর ভিত্তি করে, হ্যাঁ? ঠিক আছে? এখানে ফরম্যাটের যে সিরিয়ালটা দেওয়া আছে আপনি সিরিয়ালটা মেনটেন করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমস্যা নাই আর। ঠিক আছে, আপনারা করতে থাকেন, করতে গেলে তো সমস্যা হবে, তাই না? তবে একটু সময় দিতে হবে। আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, ফাইন। আচ্ছা, মিস অন্তরা আপনি আছেন? জি স্যার আছি। কোনো প্রবলেম আছে? না স্যার আপাতত নেই, আমি এটা রেডি করে তারপরে সাবমিট করবো স্যার। ওকে, থ্যাংক ইউ। নাহিদা বিনতে আকবর আছেন আপনি? জি স্যার। কোনো প্রবলেম আছে আজকে পর্যন্ত? স্যার এটা করতে গেলে বুঝতে পারবো আর কি, আপাতত প্রবলেম নেই, করতে গেলে তো আপনি যেটা বললেন প্রবলেম তো বের হবে, এটাই আর কি স্যার। ঠিক আছে, সমস্যা তখন নেই। আপনাকে ধন্যবাদ স্যার। ওকে, ফাইন। আসসালামু মিস্টার মহসিনুল করিম আপনি আছেন? মহসিনুল করিম, জি স্যার। আপনার কোনো প্রবলেম আছে? না স্যার, আপাতত নাই, কিন্তু স্যার একটা প্রবলেম আমি ফেস করতেছি। আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এর সিভিএলএম কোথাও পাচ্ছি না স্যার। ওদের ইয়েতে যান, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে জি স্যার, শুধু গ্রাফিক ডিজাইন আছে বাট জিডিএফ নাই স্যার, মানে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং যেটা এটা নাই। আচ্ছা, না থাকলে আপনি একটা বানাই নেবেন। সিভিএলএম এর তো পয়েন্টগুলো আপনি জানেনই, ওই গ্রাফিক্স ডিজাইনের অংশটুকু ইউজ করে মাঝখানে ওই যে ইনফরমেশন শিটটা আপনি শুধু নিজের মতো করে বানাবেন, ইনফরমেশন শিট আর কোশ্চেন। এখানে তো কঠিন কিছু না, জব শিট, স্পেসিফিকেশন শিট, এটা বানালে তো শেষ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। মিস শামিমারা আছেন? শামিমা রওশনারা? মিস শামিমা আছেন আপনি? ওকে, মিস্টার হাবিব সাহেব স্যার আছেন
একটু সমস্যা হলেও কষ্ট করে একটু করেন, হ্যাঁ, করলেই হবে। স্যার প্রবলেম নাই, যার যেগুলো প্রবলেম আছে সেগুলো তো প্রশ্ন করতেছে, আপনি সমাধান করে দিচ্ছেন স্যার, আল্লাহর রহমতে আগান যাচ্ছে আর কি। তো স্যার ঠিক এখন আছে। এই সবচেয়ে যেটা বড় প্রবলেম ফেস করতে সিএস টা স্যার ডাউনলোড দেবো স্যার, এইটার এক একজনের সিএস এক এক রকম, যদি এর একটু হেল্প করতেন তাহলে আমাদের সবচেয়ে সহজ হতো স্যার। আমি তো বললাম যে প্রত্যেকটা সিএস এনএসডির ওয়েবসাইটে আছে, ঠিক আছে? আপনারা কখন অ্যাসেসর পোলে ঢুকছেন? জি স্যার ঢুকছে স্যার। অ্যাসেসর পোলে সব সিএস দেওয়া আছে না? অ্যাসেসর পোলের ওই যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের মধ্যেই তো সব সিএস গুলা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার, খুঁজে ডাউনলোড দিব স্যার, প্রবলেম নেই হ্যাঁ, আর তাহলে। ঠিক আছে। মিস্টার মনোয়ার হোসেন, জি স্যার। একটু সময় দিতে হবে স্যার, আপনি তো ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে। স্যার এখন ব্যস্ততা কমে গেছে, কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, আবার রেগুলার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইয়াগুলো একটু তৈরি করে ফেলেন, ঠিক আছে? জি স্যার, আমি 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। মিস্টার আফসার উদ্দিন, আপনি আছেন? স্যার হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। আচ্ছা, আপনার কি অবস্থা? স্যার আমি তো চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা করে যাব। আর প্রবলেম হলে তো আমার গ্রুপে আছে অনেকেই, আর আমি গ্রুপের 2-1 সাথে কথাও বলছি যে প্রবলেম হলে ওদের সাথেও একটু শেয়ার করব, আপনি তো আসেনি স্যার। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো হয় কি, আপনারা নিজেরা যদি এই জিনিসগুলো সলভ করেন, আপনি নিজে যদি কাজটা শিখেন, তাহলে আর এর চেয়ে ভালো কিছু নাই, ঠিক আছে? আমি ওই যে আজকে মহসিন সাহেবের সাথে কথা বলছি, ভালো লাগছে। ওনার কাছে বললাম আর কি সবটা ব্যাপার যে প্রবলেম ফেস করলে আমাদের হেল্প করবেন, বা ওভারঅল অন্তরা ম্যাডামের সাথে কথা বললাম। তো আমরা মানে ওভারঅল একটা কমিউনিকেশন রাখতেছি আর কি, যে কিভাবে কাজটা করা যায় আর কি। হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপে সব টুকটাক সমস্যাগুলো সলভ করে ফেলেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। জি 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 ঠিক আছে, তাই করতেছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। আগামী দিন আমাদের লাস্ট একটা ক্লাস হবে, এরপরে 1 সপ্তাহ বন্ধ থাকবে আপনাদের, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।